ওকে, আমি এখন স্যারের কাছে আমি তুলে দিচ্ছি ওয়েবিনারটা। স্যার। হ্যাঁ, ধন্যবাদ। আমরা আমাদের আমাদের প্ল্যানটা একটু জানাই। আমরা চেষ্টা করব অ্যাটলিস্ট 1 ঘন্টার মধ্যে আমাদের সেশনটা শেষ করতে। এই ক্ষেত্রে আমি কিছু স্পেসিফিক টপিকসে যাব এবং আমাদের যে দুইজন আমাদের প্রাক্তন ছাত্র আছেন হাবিবা এবং রুবায়াত, তাদেরকে স্পেসিফিক কিছু কোশ্চেন করব, তারা অ্যান্সার গুলো করবে। এরপর এভাবে কন্টিনিউ হওয়ার পর আমার 1 2 3 4 5 6 6টা সেগমেন্ট আছে। প্রতি সেগমেন্টে 3-4 মিনিট করে করে ভাগ করার পর আমরা লাস্টে একদম শেষে কিছু কোশ্চেন আনসার নেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা শুরু করি। আমি প্রথমে রিকোয়েস্ট করব উম্মে হাবিবা ডালিয়াকে তার সম্বন্ধে কিছু বলার জন্য। সে আসলে এখন কি করছে, স্কুল মানে আমাদের কোথায় পড়েছে, এখন তার রিসার্চ কি, জাস্ট একটা জেনারেল ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য 1 থেকে 2 মিনিটের মধ্যে। হাবিবা প্লিজ। আসসালামু আলাইকুম, আমি উম্মে হাবিবা। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড ফিজিক্স, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে 2015 সালে বিএসসি কমপ্লিট করি এবং 2017 সালে মাস্টার্স কমপ্লিট করি। এরপর 2018 এর ফল থেকে আমি ইউনিভার্সিটি অফ কানেকটিকাটে ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পিএইচডি তে অ্যাডমিট হই। এখানে আমি এডিটিভ ম্যানুফ্যাকচারিং নিয়ে কাজ করছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। রুবায়াত প্লিজ। আসসালামু আলাইকুম সবাইকে। আমি রুবায়াত। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ফিজিক্স, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং থেকে আন্ডার গ্রাজুয়েট এন্ড মাস্টার্স কমপ্লিট করেছি। বর্তমানে আমি ইউনিভার্সিটি অফ আলাবামা টাসকালুসাতে পিএইচডি করছি মেটালজিক্যাল এন্ড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং এ। আমার বর্তমান আমি 2020 সাল থেকে শুরু করেছি, অলমোস্ট 1 ইয়ার। That's all, I think. আচ্ছা, ধন্যবাদ রুবায়াত। এই প্যারালালি আমি রুবায়াতকে কিছু কোশ্চেন করতে চাই। রুবায়াত, তোমার বর্তমান রিসার্চ নিয়ে যদি আমাদেরকে একটু, মানে কি নিয়ে রিসার্চ করছো এবং তার অ্যাপ্লিকেশনটা কি, এটা নিয়ে যদি আমাদেরকে 1-2 মিনিট যদি একটু এনলাইট করো আর কি। আমার বর্তমান কারেন্ট রিসার্চ প্রজেক্ট হচ্ছে আসলে কনভার্টার নিয়ে কাজ করি আমরা। বিভিন্ন গ্রিন হাউস গ্যাস কনভার্টার, জাস্ট লাইক কার্বন ডাই অক্সাইড এন্ড মিথেন কনভার্ট করে এটাকে ইউজফুল লিকুইড হাইড্রোকার্বনে কনভার্ট করার চেষ্টা করছি। তো সেক্ষেত্রে বিভিন্ন ধরনের রিঅ্যাকশন আছে কনভার্ট করার জন্য, বাট আমরা সবসময় চাই এফিসিয়েন্ট ওয়েতে। সেক্ষেত্রে আমরা একটা কেমিক্যাল রিঅ্যাকশনে প্লাজমা অ্যাপ্লাই করছি। প্লাজমা হাই ভোল্টেজ প্লাজমা, কারণ কার্বন ডাই অক্সাইড এবং মিথেন হচ্ছে খুব হাইলি স্টেবল কেমিক্যাল। তো এদেরকে যখন রিঅ্যাকশন করাতে যায় তখন দেখা যায় আমাদের বিভিন্ন হাই লেভেল রিকোয়ারমেন্ট লাগে, হাই টেম্পারেচার, হাই প্রেসার। তো সেক্ষেত্রে আমরা ওই হাই টেম্পারেচারের এনার্জি এফিসিয়েন্সিটা বাড়ানোর জন্য আমরা করছি কি প্লাজমা অ্যাপ্লাই করছি। প্লাজমা বলতে আমরা ক্যাথোড আর অ্যানোডে হাই ভোল্টেজ দিয়ে আমরা জাস্ট ওই প্লাজমাটা রিঅ্যাকশনে অ্যাপ্লাই করছি, আর সাথে ক্যাটালিস্ট প্রিপারেশন করি, ক্যাটালিস্টটা প্রোভাইড করছি, এবং শেষে গিয়ে আমরা গ্যাস ক্রোমাটোগ্রাফি দিয়ে বিভিন্ন অ্যানালাইজ করে কি পরিমাণ প্রোডাক্ট পাচ্ছি। আমি জাস্ট এটাই বর্তমানে আমার রিসার্চ প্রজেক্ট হচ্ছে মেইনলি কনভার্টার। মেইন এইম হচ্ছে অ্যাপ্লিকেশন হচ্ছে গাড়ির কনভার্টার, বিভিন্ন ধরনের কনভার্টারে এই থিওরিগুলো ডেভেলপ করা, আর হচ্ছে প্রজেক্ট হচ্ছে প্লাজমা অ্যাপ্লাইয়ের কারণে একটা ক্যাটালিস্ট রিঅ্যাকশন কিভাবে রিঅ্যাক্ট করছে, কি পরিমাণ এফিসিয়েন্সি আসতেছে, এটা দেখা। ধন্যবাদ রুবায়াত। আমি এখন হাবিবাকে সেম কোশ্চেনটা করতে চাই। হাবিবা, তুমি এখন কি নিয়ে রিসার্চ করছো? আমাদেরকে যদি একটু ব্যাকগ্রাউন্ডটা দিতে এবং তার অ্যাপ্লিকেশন, মানে আমরা কোন জায়গায় তোমার রিসার্চটা ইন ফিউচার কাজে লাগবে, এই ব্যাপারে আমাদেরকে একটু বললে ভালো হতো আর কি। আমার টপিক হচ্ছে এডিটিভ ম্যানুফ্যাকচারিং। সো এখানে আমার কাজ হচ্ছে এডিটিভ ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে যে পাউডার বেডটা আমরা ইউজ করি, ইনকোনেল পাউডার বেড, সেটার সারফেস প্রপার্টিটা বের করা, যে সারফেসের বিভিন্ন প্রপার্টিগুলো কিভাবে ম্যানুফ্যাকচারিং এর যে আমরা ফাইনাল প্রোডাক্টটা পাবো সেটাকে কিভাবে ইনফ্লুয়েন্স করবে। যেমন ডেনসিটি, পাউডার ডেনসিটি কিভাবে আমার ফাইনাল প্রোডাক্ট ইনফ্লুয়েন্স করবে। তারপর আমি যখন পাউডার বেডটাকে স্প্রেড করব ম্যানুফ্যাকচারিং বেডের উপর,
সেই ক্ষেত্রে আমি যদি স্প্রেডের জন্য বিভিন্ন রকম ব্লেড ইউজ করি, বিভিন্ন ম্যাটেরিয়ালস এর ব্লেড ইউজ করি, ওই ব্লেড গুলো কিভাবে আমার ফাইনাল প্রোডাক্ট ইনফ্লুয়েন্স করবে এইসব। তারপর হচ্ছে আমি যদি একটা ড্যাম্প এরিয়াতে ওই ম্যানুফ্যাকচারিং এর কাজটা করি, আমার বাতাসের যে জলীয় বাষ্প আছে ওটা কিভাবে আমার টোটাল প্রোডাক্টকে ইনফ্লুয়েন্স করবে, এইসব বের করাই হচ্ছে আমার আপাতত আমার এইটুকুই কাজ। হয়তো ভবিষ্যতে আরো বাড়বে কাজটা। একটু স্পেসিফিক, একদম অ্যাপ্লিকেশন বেসড, মানে আমি ফর এক্সাম্পল কোন ডিভাইসটাতে তোমার প্রোডাক্ট তোমার রিসার্চটা আমাদেরকে কন্ট্রিবিউট করছে, সরাসরি কি বলা যাবে যে স্যার আপনার মোবাইলের এই পার্টে বা এরকম মানে কোন জায়গাটাতে সরাসরি অ্যাপ্লিকেশনটা পাবো? বেসিক্যালি হচ্ছে আমাদের প্রজেক্ট হচ্ছে এয়ার ফোর্সে, সো আমরা বিভিন্ন এয়ারক্রাফটে এটা অ্যাপ্লাই করব। আচ্ছা আচ্ছা নাইস, ওকে। আমি হাবিবা, এখন আমরা রিসার্চ নিয়ে একটু ব্যাকগ্রাউন্ড পেলাম, আমরা এখন একটু আমরা স্টার্ট করবো আসলে স্টোরিটা সাজাচ্ছি, যেহেতু ব্যাকগ্রাউন্ড স্টাডিটা হয়ে গেছে। আমরা এখন স্টার্ট করব তোমাদের আন্ডার গ্রাজুয়েট থেকে, মানে তুমি চিরাং ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর তুমি কি কি কোর্স গুলো পড়েছিলে এবং সেই কোর্স গুলো তোমাকে এখন কিসে হেল্প করছে, সেটা একটা পার্ট। তো ওই ব্যাকগ্রাউন্ডটা যদি আমাকে একটু বলো যে চিরাং ইউনিভার্সিটিতে তখন তোমরা তো অ্যাপ্লাইড ফিজিক্স, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ছিলা, ওইখানে প্রিপারেশন এর সাথে বর্তমানে যখন তুমি ইউএসএ পিএইচডি করছো, আসলে তোমার আন্ডার গ্রাজুয়েট ডিগ্রিটা কি তোমাকে কোনো হেল্প করেছে, অর তোমাকে আর কি নতুন কি চ্যালেঞ্জ নিতে হয়েছে, একটু যদি এই ব্যাপারে যদি একটু বলতাম আন্ডার গ্রাজুয়েট স্টাডিজ। এটা এই কথাটা আসলে আমি অনেক সময় অনেককে বলতে চাইছি, কিন্তু আসলে আমি এরকম প্ল্যাটফর্ম পাই নাই বলার জন্য। সেটা হচ্ছে আমাদের আন্ডারগ্রেডের সিলেবাসটা খুবই ভালো একটা সিলেবাস, মানে এমন আমি ওখানে তো আমাদের ম্যাটেরিয়ালস এর টপিক খুবই কম ছিল, কিন্তু যতটুকুই ছিল ওটুকু পড়ে কিন্তু আমার এখানে পিএইচডি শুরু করতে মানে কোনো কষ্টই হয়নি। আমি কোয়ালিফায়ার দিলাম, সেখানেও আমার কোনো কষ্ট হয়নি। আল্লাহর রহমতে কষ্ট একটু করতে হয়েছে, কিন্তু অনেক ইজি ছিল। মানে আমার মনে হয় আমি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসলে আমার আরো অনেক বেশি কষ্ট হতো এখানে কিছু কাজ করতে। এবার এখানে আমি যতগুলো সাবজেক্ট নিছি, যতগুলো কোর্স নিছি, আমার সবগুলোই মনে হচ্ছে সবকিছু আমার পরিচিত, নতুন খুব বেশি নতুন কোনো কিছু ছিল না। তো আমার কাছে সবসময় মনে হয় যে আমার আন্ডারগ্রেডের সিলেবাসটা খুবই রিচ একটা সিলেবাস। তো কেউ যদি পুরো খুব ভালোভাবে পড়ে আমাদের আন্ডারগ্রেডে, তাহলে আমার মনে হয় সে যে কোনো ডিপার্টমেন্টে গিয়ে খুব ভালোভাবে ক্যাচ করতে পারবে সবকিছু। আচ্ছা, থ্যাংক ইউ রুবায়েত। আমাকে এই প্রশ্নটার আনসারটাকে একটু দিবা, আমরা হাবিবার কাছ থেকে শুনলাম, তোমার এক্সপেরিয়েন্স কি বা তুমি কি বলবা এই ব্যাপারে? হ্যাঁ, আমি আসলে স্পেসিফিক ভাবে বলবো, মানে সবগুলো কোর্স আসলে আমার এখানে লাগতেছে না, বাট কিছু কিছু কোর্স অন্তত আমার রিসার্চ ব্যাকগ্রাউন্ড যত মানে আমার ম্যাটেরিয়াল সায়েন্সের ক্ষেত্রে মনে করেন আমরা ফার্স্ট ইয়ারে আমরা থার্মোডাইনামিক্স এর কিছু একটা কোর্স, কিছু ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স নিয়ে কিছু কোর্স করেছি, যেটা আসলে এখানে অনেক হেল্প করেছে। যদিও এখানে অনেক ডিটেইলস পড়ানো হয়, মাঝে মধ্যে খুব কষ্ট হয়, একটু স্ট্রাগল করাই লাগে। তবে আমি আসলে মনে করেন ডাটা অ্যানালাইসিস এর জন্য কিছু মানে অরিজিন বাদে আমি মাঝে মধ্যে চিন্তা করি, এখানে আসলে অনেক স্টুডেন্ট দেখা যায় পাইথন ইউজ করে, তারপর বিভিন্ন ডাটা অপটিমাইজেশন, ডাটা অ্যানালাইসিস এর জন্য। তো আমি আসলে এখন পাইথন নিয়ে একটু মানে পাইথন শিখতেছি। তো সেক্ষেত্রে আমার আসলে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমার আসলে একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ যেটা জানা দরকার, বেসটা, ওইটা আসলে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে C++ শিখে আসলে এটা আমাকে আসলে অনেক হেল্প করেছে। অন্যান্য মোটামুটি আমার ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স, থার্মোডাইনামিক্স, ম্যাটেরিয়াল থার্মোডাইনামিক্স ফার্স্ট ইয়ার কোর্স, এসব আসলে অনেক হেল্প করেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আসলে ওই এখানে আসলে মোটামুটি মনে হয় একটা স্টুডেন্ট ট্রাই করলেই আসলে কিন্তু মানে সিভিল থেকে এসে দেখা যায় ম্যাটেরিয়াল সায়েন্সে পড়তেছে, এখানে অনেক এরকম অ্যাভেলেবল ঘটনা। তো সেক্ষেত্রে আসলে আন্ডার গ্রাজুয়েটে মোটামুটি আমার মনে হয় যে কোর্স গুলো আছে কয়েকটা বাদে, যেসব আসলে একদম কোর কোর্স, ওইসব বাদে মোটামুটি সিলেবাসটা আসলেই ঠিক। এবং আমার মনে হয় না খুব একটা কষ্ট হবে যদি দেখা যায় ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ব্যাকগ্রাউন্ড থেকে এসে ম্যাটেরিয়াল সায়েন্সে আমি পারবো নাকি পারবো না, বাট আসলে এখানে কিন্তু অ্যাভেলেবল হচ্ছে বিভিন্ন বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এসে পড়তেছে। তো আমার মনে হয় না খুব একটা কষ্ট হবে। তো আই থিংক ইটস ওকে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ রুবায়েত। আমরা এখন মানে তোমার সিইউ তে পড়ার সময়কার যে সিচুয়েশন সেটা জানলাম। আমার মনে হচ্ছে কোর্স গুলো তোমাদের জন্য ইউজফুল ছিল। এখন আমাদেরকে একটু বলবা ব্যাকগ্রাউন্ডটা, আসলে তুমি কখন আসলে চিন্তা করলা যে ইউএসএ অ্যাপ্লাই করবা? তোমার যখন আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট হলো
এরপর থেকে ইউএসএ যাওয়া পর্যন্ত তোমার আসলে প্রিপারেশনটা কি ছিল? প্লাস এই ক্ষেত্রে এই প্রিপারেশনে রিসার্চ মানে আমরা যেটা এখন বলতে পারি পেপার করা বা একটা রিসার্চের ইম্পর্টেন্স কতটুকু ছিল, একটু ডিটেলসে 2-3 মিনিট ধরে বললে ভালো হবে। মানে কোশ্চেনটা হচ্ছে ভেরি সিম্পল, আন্ডার গ্রাজুয়েট রিসার্চ বা মাস্টার্স এর যে রিসার্চটা করেছো সেটা কত ইম্পর্টেন্ট, এবং ওই যে প্রিপারেশন টাইম আমেরিকা আসা যাওয়া পর্যন্ত তোমার তুমি কি নিজেকে কিভাবে প্রস্তুত করেছিলে, এটা একটু ডিটেলস বলবা। এটা দুইটা কোশ্চেন এখানে। হ্যাঁ, প্রথমে আমি আসলে আমার প্রিপারেশনটা নিয়ে কথা বলবো। আমি আমি ট্রুলি স্পিকিং আমি আসলে আমার মনে হয় আমি আসলে 1 থেকে 1.5 বছর লেটেই আসছি। আমার আরো 1-1.5 বছর আগে আসা উচিত ছিল। এটা হয়তো হয়েছে আন্ডার গ্রাজুয়েট লাইফের পাস করার পরে কনফিউশনের কারণে, আমি আসলে কি করব এই ধরনের কনফিউশনটার কারণে দেখা গিয়েছে আমি আমার মনে হয় 1 ইয়ার আমি আরো আগে আসতে পারতাম যদি আমি আইএলটিএস জিআরই প্ল্যান মাফিক আগাইতে পারতাম। তো সেক্ষেত্রে আমি আমি কনফিউশনের মধ্যে আস্তে আস্তে প্রিপারেশনটা নিতে গিয়ে আসলে দেখা গেছে কি আমার 1.5 থেকে 2 বছর আসলে ওয়াস্ট হয়েছে, যেটা আসলে হওয়ার কথা ছিল 1 বছর সর্বোচ্চ। 1 বছরের মধ্যে আসলে প্ল্যান করে আগাইতে পারলে দেখা যেত আমি এখানে 2019 সাল থেকে শুরু করতে পারতাম হোয়াটএভার। এরপর আমি বাংলাদেশে জব সিচুয়েশন নিয়েও দেখা যায় অনেক চিন্তা করছি, কেমনে ঢুকবো, এই করবো সেই করবো। মাল্টিটাস্কিং হিসাবটা আসলে অনেক মানে ঝামেলা, কনফিউশন তৈরি করে। সেক্ষেত্রে সবাইকে আমি এই ক্ষেত্রে একটা সাজেশন দিতে পারি, আসলে আন্ডার গ্রাজুয়েটের পরে ডিটারমিনেশনটা অনেক বড় একটা ফ্যাক্ট, যে যার মতো করে কে কোন দিকে যাবে। আমি আসলে বুঝতে পেরেছি, একটা সময় গিয়ে বুঝতে পেরেছি বাংলাদেশের জব সেক্টর আসলে মনে হয় না আমি সাধারণ জ্ঞান আর বাংলার জন্য পারবো। তবুও ফরচুনেটলি একটা জব ম্যানেজ করেছি। এরপরে আমার একটা কথা হচ্ছে 2019 সালে কিন্তু আমার অ্যাডমিশন হয়েছিল, বাট আমার তখন চিন্তা হইলো সরকারি চাকরি এখানে করবো নাকি করবো না। মনের মধ্যে একটা আফসোস থেকে যাবে, আমি যদি এখানে চলে যাই, এখানে এসে কষ্ট করি, এরপরে বাংলাদেশের জন্য আফসোস। মানে পিএইচডি লাইফ আসলে একটা স্ট্রেসফুল লাইফ, এটা মানতেই হবে। তো সেক্ষেত্রে আমার যে মাঝে মধ্যে চিন্তা হতো যে আমি কি পরে যাতে আমি আফসোস না করি, সেক্ষেত্রে আমি ব্যাংকে জবে ঢুকেছিলাম। পরে আমার 6 মাস জব করার পর আমার মনে হয়েছে ব্যাংক জব আসলে আমি মানে আমার সাথে অ্যাডজাস্ট হচ্ছে না, মানে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে যাচ্ছে না, আমাকে নতুন করে আবার স্ট্রাগল করতে হচ্ছে কমার্স ব্যাকগ্রাউন্ড এসব দিয়ে। আর একটু অন্যান্য সমস্যা তো আছে, পলিটিক্যাল হাবি জাবি এসব সমস্যা, তো মানে তেল বা অনেক কিছুই সমস্যা। যাই হোক, এসব নিয়ে আমি না যাই। তো সেক্ষেত্রে আমি এরপরে ডিসিশন নিয়েছি, ওইটাই হচ্ছে পারফেক্ট ডিসিশন। যখন আমি ডিসিশন নিয়েছি আমি বাইরে যাব, ওইটাই আমাকে পরবর্তী অ্যাক্সেলারেট করেছে খুব তাড়াতাড়ি। তো সেক্ষেত্রে ওই ডিসিশনটা আমি এই কথাটা বলছি, আমি যদি এটা আরো আগে নিতে পারতাম এই ফাইনাল ডিটারমিনেশনটা, তাহলে আমি আরো আগে আসতে পারতাম। এনিওয়ে, তারপর হচ্ছে রিসার্চ ব্যাকগ্রাউন্ড নিয়ে বলি এখন। তো আমার আলটিমেট রেজাল্ট হচ্ছে আমি আসলে 1 বছর 1.5 বছরের কনফিউশনের কারণে আমি 1 বছর অথবা 1.5 বছর পরে আসছি। এই জিনিসটা সবাই অ্যাভয়েড করার জন্য, এটা স্যাররা আছেন অনেক ভাবেই হেল্প করতে পারবেন। মোটিভেশন কনফিউশন তৈরি হলে তাদের সাথে আসলে ডিসকাস করা উচিত, যেটা আমি আসলে করতে পারিনি প্রথম দিকে। পরবর্তীতে আমাকে অনেক স্যার, তানভীর স্যার হেল্প করেছেন। এনিওয়ে, এরপর হচ্ছে রিসার্চ ব্যাকগ্রাউন্ড আমার মেইন থিসিস অ্যাটমিক কমিশনে কিছু কাজ করেছিলাম থিসিসে, ওইটার জন্য ডাটা অ্যানালাইসিস বিভিন্ন জিনিস কাজ করতে হয়েছে। যদিও ইনস্ট্রুমেন্টাল রিলেটেড কাজগুলো খুব একটা আইডিয়া পেয়েছি, বাট এখানে এসে এত ডিটেলস নতুন করে ট্রেনিং নিতে হয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো থিসিস করতে গিয়ে দেখা গেছে কি আমার বিভিন্ন জিনিস, পেপার সাইটেশন, ল্যাটেক্সে লিখা, মানে ল্যাটেক্স সফটওয়্যার ইউজ করা, তারপর বিভিন্ন ডাটা অ্যানালাইসিস সফটওয়্যার অরিজিন, এই জিনিসগুলো আসলে খুব মানে ইউজ করতে হয়েছিল আর কি থিসিস লেখার সময় অ্যাটমিক কমিশনে। তো ওই জিনিসগুলো আসলে এসে একটু স্ট্রেস, এখানে আরো অনেক চাপ নিতে হয়েছে, বাট ওই জিনিসগুলো আসলেই অনেক হেল্প করেছে। আর অ্যাটমিক কমিশন আমার ব্যাকগ্রাউন্ডটা আসলে এখন সেম বলতে গেলে, ইনস্ট্রুমেন্ট গুলাও সেম। তো অ্যাটমিক কমিশন আমি যখন থিসিস করেছি, আমি এসইএম এক্সআরডি এই জিনিসগুলো নিয়ে অনেক আইডিয়া পেয়েছি, যেটা আসলে এখানে অনেক হেল্প করেছে। এই এই আর কি। হ্যাঁ, ধন্যবাদ রুবায়েত। আমি এখন হাবিবার কাছে যাব।
হাবিবা, আমার মনে হচ্ছে তোমার জার্নিটা একটু ডিফারেন্ট, কিন্তু আমার কোশ্চেন গুলো সেম। এক নাম্বার ওয়ান হচ্ছে তোমার আন্ডার গ্রাজুয়েট এবং মাস্টার্স এর রিসার্চ তোমাকে কিভাবে হেল্প করেছে, এই ব্যাপারে তুমি যদি, এবং তোমার প্রিপারেশনটা আসলে কিভাবে ছিল, কিরকম ছিল, সেটা যদি একটু আমাদেরকে একটু ডিটেইলসে বলতাম প্লিজ। আমার এখানে অ্যাডমিশনের ব্যাপারে আমার মেইন হেল্প করেছে আমার আন্ডারগ্রেজুয়েশন। এই দুটাই বেসিক্যালি আমার টোটাল জার্নিটাকে অনেক ইজি করে দিয়েছে। কারণ আমি সব বলবো মানে স্টেপ বাই স্টেপ। প্রথমত হচ্ছে আমার পাবলিকেশনটার কারণে এবং আমার আন্ডারগ্রেড রেজাল্ট এবং মাস্টার্স অলসো মাস্টার্স এর কারণে এখানে যে প্রফেসরদের সাথে কথা বলছি সবাই খুব ভালোভাবে মূল্যায়ন করছে। আমি প্রথমত ডিসিশন নিয়ে যে আমি এখানে মানে শুরু করবো পিএইচডি, সেটা পিএইচডির জন্য অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে আমার মাস্টার্সে থাকাকালে। তো আমার প্ল্যান ছিল আমি 2019-এ শুরু করব। তো যখন আমার থিসিস সাবমিশন করলাম আমি মাস্টার্সে 2017-তে, তখনই মানে আমার হাজবেন্ড বলে যে তোমার ওভারঅল প্রোফাইল খুবই ভালো, আমার চেয়ে তোমার প্রোফাইল ভালো, তুমি অ্যাপ্লাই করলেই হয়ে যাবে, জাস্ট তুমি খুব তাড়াহুড়া করে জিআরইটা দিয়ে দাও। কারণ আমার যেহেতু F2 ভিসাতে আমি এখানে চলে আসবো, তুমি খুব তাড়াহুড়া করে জিআরইটা দাও, কোনোভাবে তুমি 300 পেলেই হবে, তুমি এখানে চান্স পেয়ে যাবে, কারণ তোমার ওভারঅল প্রোফাইল ভালো। তা এখন আমি কোনোভাবে রাজি হচ্ছিলাম না যে হবে না এত তাড়াহুড়া করে হবে না, কিন্তু সে জোর করে আমাকে দেয়। সো জিআরই অত ভালো হয় নাই আমার, জিআরই ভালো হয় নাই। আমি আইএলটিএস প্রিপারেশন নিয়েছি পুরো 2 সপ্তাহে। সেটা আমার রেজাল্টটা আমি কিন্তু আইএলটিএস এর রেজাল্ট সাবমিট করছি আমার অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করার পরে। তো সবকিছু খুব তাড়াহুড়া করে করা। তো আমার ধারণা ছিল আমার এখানে অ্যাডমিশন হবে না 2018-তে। আমার ইচ্ছা ছিল 2019-এ আমি আবার অ্যাপ্লাই করব। কিন্তু এখানে এসে আমি প্রফেসরদেরকে নক করছি অ্যাপয়েন্টমেন্টের জন্য, ইন পারসন আমি ওনাদের সাথে কথা বলছি। তো আমি একজন প্রফেসরের সাথে ডিরেক্ট জিজ্ঞেস করছি যে মানে আপনারা আমার জিআরই স্কোর দেখেন, এই স্কোরটা এমন, এবং আমার ওভারঅল প্রোফাইল দেখেন, এই দুইটার মধ্যে কি আমাকে নেওয়া যায় কিনা। এখন একজন প্রফেসর বললো যে তোমার ওভারঅল প্রোফাইল খুবই ভালো, খুবই ইমপ্রেসিভ, কিন্তু হচ্ছে তোমার জিআরই স্কোরটা খারাপ। আমি যদি পার্সোনালি নিয়ে আমি তোমার জিআরই স্কোর দেখবো না, কিন্তু এখন আমার হাতে ফান্ড নেই, কিন্তু যখন ডিপার্টমেন্ট তোমাকে নিতে চাইবে তখন ওরা সেন্ট্রাল ডিসিশন নিবে, সেই ক্ষেত্রে হয়তো ওরা জিআরই দেখবে। তো সেই ক্ষেত্রে তোমার জিআরইটা আবার দেয়াই ভালো। আর আমি যদি নিতে পারি, আমার যদি ফান্ড থাকে, তাহলে আমি তোমার জিআরইটা ছাড়াই নিই, কারণ তোমার অন্যান্য প্রোফাইল দেখে। তো উনি আমাকে আরেকজন প্রফেসরের কাছে তারপর সাজেস্ট করলো, উনি মানে ওনার স্লট আছে, উনি নিবে স্টুডেন্ট, ওনার সাথে তুমি কথা বলো। তারপর আমি ওই প্রফেসরের সাথে কথা বলছি, আল্লাহর রহমতে উনি আমাকে অ্যাকসেপ্ট করছেন। উনি আমার জিআরই স্কোর দেখেই নাই টোটালি, জাস্ট আমার পাবলিকেশন প্লাস আন্ডারগ্রেড রেজাল্ট, মাস্টার্স রেজাল্ট এগুলাই দেখছে। এই ক্ষেত্রে আমি ডক্টর কাজী তানভীর আহমেদ স্যার এবং ডক্টর হাসান খালেদ রৌফ স্যারের কাছে খুবই কৃতজ্ঞ আমার পাবলিকেশন গুলোর জন্য। কাজী তানভীর আহমেদ স্যারই আমাকে শিখাইছে পেপার লেখাটা, এই জন্য আমি স্যারের কাছে খুবই কৃতজ্ঞ। আমার আন্ডারগ্রেডের পেপারটা হচ্ছে স্যারের সাথে, আর আমার মাস্টার্স এর 2টা পেপার হচ্ছে ডক্টর হাসান খালেদ রৌফ স্যারের সাথে। আমি এই 2জন স্যারের কাছে খুবই কৃতজ্ঞ এর জন্য, কারণ আমার পেপার গুলোই আমাকে বেশি সহজ করে দিচ্ছে আমার কাজটা আসলে। তারপর হচ্ছে আমার রিসার্চের কথা বলবো। আমার মাস্টার্স এর রিসার্চের ক্ষেত্রে মানে আমার এক্সপেরিমেন্টাল রিসার্চটাই খুব বেশি কাজে দিছে আমার এখানে। সেটা কারণ হচ্ছে আমার যে ছিল, আমি মাইক্রোস্কোপে নিয়ে কাজ করছি মাস্টার্সে, যেখানে আমি প্রথম যে প্রফেসরের সাথে এখানে সুযোগ পাইছি, উনি মাইক্রোস্কোপ নিয়ে কাজ করতো। তো এই ক্ষেত্রে উনি আমাকে এই কাজ এটার জন্য মূল্যায়ন করছিল বেশি। আর আমার পেপার গুলো মাইক্রোস্কোপে বেস্ট ছিল, এই কারণে আমি এখানে সহজ হয়েছে ব্যাপারটা আমার অ্যাডমিশন নেওয়া। থ্যাংক ইউ ডালিয়া। আমি আরেকটু মানে একটু ফোকাসড কিছু কোশ্চেনে যেতে চাই। একটা হচ্ছে আমরা যখন ফর এক্সাম্পল তোমার আন্ডারগ্রাজুয়েট রিসার্চ এক্সপেরিয়েন্সটা দেখলাম বা মাস্টার্স এর পেপার গুলোর ইম্পর্টেন্সটা বুঝলাম, জিপিএর ইম্পর্টেন্সটা বুঝলাম, আরেকটা পার্ট রয়ে যায়, সেটা হচ্ছে তোমার জন্য ব্যাপারটা ইজি ছিল যেহেতু তুমি ইউএসএ গিয়ে সরাসরি প্রফেসরদের সাথে কথা বলতে পেরেছো। কিন্তু একটা ব্যাপার আমাদেরকে একটু বলবা, যে সিভি লেখা, যে একটা সিভি রেডি করা, তারপর ইমেইলে প্রফেসরদেরকে অ্যাপ্রোচ করা, এই ব্যাপারটাতে তোমার এক্সপেরিয়েন্সটা একটু কাইন্ডলি শেয়ার করো। বা আমাদের সিভিতে আসলে কি থাকা উচিত, বা প্রফেসররা আসলে, তুমি যেহেতু যখন কথা বলেছো প্রফেসরদের সাথে, তখন তোমার কাছে কি ফিল হয়েছে যে আসলে একটা সিভিতে কি কি থাকা উচিত বা কভার লেটারে কি থাকা উচিত? আমার সিভির ক্ষেত্রে আমার মনে হয়েছে খুবই টু দ্য পয়েন্ট ইনফরমেশন থাকা উচিত। যেমন অনেকগুলো সিভিতে আমরা দেখি মানে পুরো আন্ডারগ্রেড এবং মাস্টার্সের সব হিস্টোরি দিয়ে দেয়, এক্সট্রা কারিকুলার কখন
কোন খেলাধুলায় কে ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে এগুলো সব দিতে আমার মনে হয় না এসব খুব একটা দরকার, খুবই টু দ্য পয়েন্ট থাকা উচিত, কারণ প্রফেসরদের এত বেশি সময় থাকে না যে সবকিছু করবে। তো আমি কিসে ভালো, মানে আমি পাবলিকেশন, প্রথমত রেজাল্ট, আন্ডারগ্রেড আর মাস্টার্স এর রেজাল্ট, পাবলিকেশন, এসব জিনিসে ফোকাস করা উচিত, খুব বেশি ইনফরমেশন না দিয়ে। তাহলে ওনারা ওটা দেখে ইজিলি ডিসিশন নিতে পারে। কিন্তু খুব বেশি থাকলে সেখানে হচ্ছে ওনাদের ডিসিশন নিতে সমস্যা হয়ে যায় বা ওনারা এত কিছু করতে চায় না। মেইন জিনিসটাই, মেইন যেটা আমার কোয়ালিফিকেশন সেটাই বাদ পড়ে যায় যদি খুব বেশি ইনফরমেশন অ্যাড করা হয়। আর ইমেলের ক্ষেত্রে হচ্ছে সবসময় যে প্রফেসরকে আমি ইমেল করবো সেই প্রফেসরের কাজ কি সেটার সাথে কোরিলেট করে ইমেল করা উচিত। খুব বেশি জেনারেল ইমেল করা উচিত না। সেই প্রফেসরের পেপার গুলো পড়ে সেই প্রফেসর কি কাজ করতেছে, সেই প্রফেসর কোন কাজে আমি কোন কাজটা আমি পছন্দ করতেছি, তার সাথে কেন আমি কাজ করতে চাচ্ছি, এবং তার কাজের সাথে কিভাবে আমার প্রিভিয়াস কাজগুলো রিলেটেড, আমার কি এক্সপেরিয়েন্স আছে, আমার এক্সপেরিয়েন্সটা কিভাবে প্রফেসরের কাজের সাথে রিলেটেড, এই জিনিসগুলো মেনশন করা উচিত। খুব বেশি জেনারেল করলে ওনারাও জেনারেল একটা রিপ্লাই দিয়ে দেবে, কিন্তু একটু স্টাডি করে তারপরে ইমেলটা করা উচিত আর কি। থ্যাংক ইউ। এখন সেম কোশ্চেনটা আমি রুবায়েতকে করব। রুবায়েত, সিভি রাইটিং আর একটা হচ্ছে ইমেল টু প্রফেসরস, এই দুইটা পার্টে একটু যদি আমাদেরকে ডিটেইলস বলো। আসলে এখানে অনেক কনফিউশন হয় যে সিভিটা আমি কয় পেজে লিখবো, বা সিভিতে কি ডিটেইলস থাকবে, প্লাস ইমেইলে আমি বডিতে কি লিখবো। এই পার্টটাতে যদি তুমি কিছু আমাদেরকে এমফেসিস করতে, আসলে প্রফেসররা কি চায়, একটু কাইন্ডলি ডিটেইলসে বল। হ্যাঁ, সিবির ক্ষেত্রে আমি অনেকটা মানে ডালিয়ার মতোই বলবো অ্যান্সার, টু দা পয়েন্ট লিখতে হবে। প্রথম দিকে মনে করেন আমি মানে একটা প্রফেসর আসলে সিবিতে কিছু কয়েকটা ব্যাপার আমার ক্ষেত্রে মনে হয় কয়েকটা পয়েন্টের দিকে, মানে রিসার্চ ব্যাকগ্রাউন্ডটা কি, সেক্ষেত্রে আপনি চাইলে আপনার প্রজেক্টের রিসার্চ ব্যাকগ্রাউন্ডটা একটু ডিসক্রাইব করতে পারেন, মাস্টার্স এর রিসার্চ ব্যাকগ্রাউন্ডটা একটু ডিসক্রাইব করতে পারেন, আপনার প্রজেক্ট কি নিয়ে কাজ করেছেন। তাহলে দেখা যায় প্রফেসর হয়তো একটু আইডিয়া পাচ্ছে মানে আপনার রিসার্চ ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। এরপর হচ্ছে আপনার টেকনিক্যাল স্কিল, জাস্ট সি প্লাস প্লাস আপনি কি কি প্রোগ্রাম ইউজ করেন, বিভিন্ন কোন কোন স্কিল আছে যেটা আসলেই রিসার্চের সাথে রিলেটেড। আর হচ্ছে আপনার রেজাল্ট তো অবশ্যই মেনশন করতে হবে, প্রফেসর অবশ্যই রেজাল্টের দিকে, রেজাল্ট দিয়ে একটু বিচার তো করবেই আসলে, মানে ও তো আসলে আপনাকে চিনে না, আমাকে চিনে না, তো আমার রেজাল্ট নিয়ে একটু হইলেও একটু ইনফ্লুয়েন্স থাকবে এখানে। তো সেক্ষেত্রে আমার আসলে মনে হয় রিসার্চ ব্যাকগ্রাউন্ড জাস্ট লাইক দ্য অ্যাবস্ট্রাক্ট, সামান্য অ্যাবস্ট্রাক্ট লিখবেন। আমার ক্ষেত্রে আমি ওইভাবেই ডিজাইন করেছি আমার প্রজেক্টের, ফোর্থ ইয়ারের প্রজেক্টের একটু ডিসক্রিপশন করেছি অ্যাবস্ট্রাক্টের মতো, তারপর মাস্টার্স এরটাও একটু করে ডিসক্রিপশন করেছি। এটা একদম প্রথম দিকে করেছি যাতে অন্তত প্রথম দিকে আবার রিসার্চ ব্যাকগ্রাউন্ড সম্পর্কে প্রফেসর আইডিয়া পেয়ে যায় সিভিতে। এরপর হচ্ছে আমার টেকনিক্যাল স্কিলটাকে একটু শো অফ করার চেষ্টা করেছি, আমি এটা পারি যেটা রিসার্চের সাথে রিলেটেড, আর রেজাল্টটা দিয়েছি। আর অন্যান্য গুলা কিছু ইনফরমেশন দিয়েছি, আমার কাছে অতটা ইউজফুল মনে হয় না। আমার কাছে মনে হয় এই রিসার্চ ব্যাকগ্রাউন্ড, রেজাল্ট আর হচ্ছে টেকনিক্যাল স্কিল রিসার্চ রিলেটেড, এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে অন্যান্যদের সাথে কথা বলে। দ্বিতীয়ত হচ্ছে ইমেলের ক্ষেত্রে, আসলে ইমেলের ক্ষেত্রে আমি সবাই বলে একটু রিসার্চ, আমার আসলে তখন আসলে ডিটারমাইন্ড ছিল আমাকে যেভাবে অনেক প্রফেসরকে অ্যাপ্লাই করতে হবে শর্ট টাইমের মধ্যে। তো তখন আমি আসলে অত অ্যানালাইসিস খুব একটা করতে পারিনি, যদি না একদম পারফেক্টলি আমার কোন একটা প্রফেসরের সাথে না ওর থেকে আমার রিপ্লাই পেতেই হবে, এই ধরনের হলে আমি আসলে ওর পেপার নিয়ে আরেকটু অ্যানালাইসিস করেছি। আমি ইমেলের ক্ষেত্রে বডিতে সবসময় বলতাম মানে আমার এই কয়েকটা কনফারেন্স সামান্য পাবলিশ করেছি, আর হচ্ছে আমি এই ইনস্ট্রুমেন্টের কাজগুলা পারি, আমি এই জিনিসগুলো একটু শো অফ করার চেষ্টা করতাম বডিতে। মানে আমি SEM, XRD, মানে ইনস্ট্রুমেন্ট, স্পেসিফিক ইনস্ট্রুমেন্ট যাতে অন্তত, এবং এই ক্ষেত্রে আমি ল্যাবের ইনস্ট্রুমেন্ট গুলো চেক করতাম, মানে ও ল্যাবে কি কি ইনস্ট্রুমেন্ট আছে এবং এটা আমার সাথে কিভাবে মিলছে, এই জিনিসগুলো আমি ওকে বলতাম ইমেল বডিতে, মানে আমি এই কাজগুলো পারি। আমি এইভাবে আসলে অত মানে পেপার, আমি এটা আসলে করা উচিত বাট আমি পারিনি, কারণ আমাকে দেখা গেছে একদিনে আমি টার্গেট নিয়েছিলাম 15 জন প্রফেসরকে একসাথে মেইল করব। তো আসলে 15টা প্রফেসরের ওয়েবসাইট একদিনে দেখে আসলে অ্যানালাইসিস করাটা আসলে আমার জন্য টাফ ছিল। তবে আমি সবাইকে সাজেস্ট করবো এই ওয়েতেও যাওয়া এবং নিজের স্কিলটা শো অফ করা বডিতে।
আর হচ্ছে অ্যাটাচ করার সময় সিভিটা অ্যাটাচ করে দেওয়া, মার্কশিটটা অ্যাটাচ করে দেওয়া। যদিও সিভিতে মোটামুটি থাকে, তবু দেখা যায় প্রফেসর মাঝে মধ্যে ট্রান্সক্রিপ্টটা খুঁজে, তো আমি করতাম কি আমার সিভির সাথে আমার মাস্টার্স আর অনার্স এর ট্রান্সক্রিপ্টটা অ্যাড করে দিতাম, এরপরে বাকিটা ও রিপ্লাই। এবং সেক্ষেত্রে আমার ক্ষেত্রে ওই এক্সপেরিমেন্টাল রিসার্চটা আসলে অনেক কাজে দিয়েছে অ্যাটমিক কমিশনে। দেখা গেছে আমি মোটামুটি ওভারঅল 10 জনকে ইমেল দিলে আমি দেখা যেত 5-6 জন থেকে মোটামুটি রিপ্লাই পাইতাম। হোয়াটএভার, এটা নো হইতে পারে, অল দা বেস্ট ফর ইউর পিএইচডি, জানিও ফান্ড নাই, এই কথাটা এইভাবে বলতো, এভাবে রিপ্লাই, বাট আমি রিপ্লাই পেতাম মোটামুটি। এই আর কি। রুবাইয়াত, একটা জিনিস ক্লিয়ার করো যে আসলে যখন তোমরা, স্যার তানভীর স্যার প্লিজ, হ্যাঁ স্যার প্লিজ স্যার, একটা জিনিস ক্লিয়ার করো যে আসলে একই ইউনিভার্সিটির, কখনো একই ইউনিভার্সিটির দুই প্রফেসরের কাছে ইমেল না দেওয়া, এটাকে তারা খুব প্রেস্টিজ ইস্যু মনে করে আর কি, এটা একটু ক্লিয়ার করো। একই ডিপার্টমেন্টের দুজনকে দিলে, দুজন এখন চায়ের টেবিলে বসলো যে বাংলাদেশের এরকম একটা ছেলে আমাকে অ্যাপ্লাই করছে, সে বললে আমাকে তো অ্যাপ্লাই করছে। এটা নিয়ে আমি ইংল্যান্ডে যেটা দেখছি, এটা নিয়ে তারা খুব মানে কি, এটা নিয়ে খুব তাদের মধ্যে খুব একটা ইগো প্রবলেম দেখা যায়। একই ডিপার্টমেন্টের দুজনকে একসাথে অ্যাপ্লাই করাটা, এটা কেমন হিসাবে দেখো, এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে? এই ক্ষেত্রে আমার সামান্য একটু একদম সিমিলার এক্সপিরিয়েন্স নাই, বাট সামান্য একটা আছে, আমি বলছি। প্রথমত হচ্ছে আমার ফিলোসফি থেকে আমি বলবো, আমি ওই সময় যখন মেইল করতাম তখন আমি আমার কতগুলো থিওরি সেট আপ করে রেখেছিলাম। মানে একটা প্রফেসর থেকে আমি প্রথমে করতাম কি, আমার একটা ডিপার্টমেন্টের অনেকগুলো প্রফেসরের লিস্ট করে ফেলেছিলাম সেম ডিপার্টমেন্ট। তো সবাইকে তো আর একসাথে মেইল করতাম না সেম ডিপার্টমেন্ট। আমি করতাম কি, ইসি ছিল, ম্যাটেরিয়াল সায়েন্স ছিল, আমি কয়েকটা আমার রিসার্চ রিলেটেড প্রফেসর, আমি দেখা যেত কি একদিনে 3টা ডিপার্টমেন্টের 3টা প্রফেসরকে মেইল করতাম, একই ডিপার্টমেন্টের 3জনকে একসাথে করতাম না। তো আমি সেক্ষেত্রে 2-1 দিন ওয়েট করে, 3 দিন ওয়েট করে। আমাদের যারা ছাত্র আছে, জি স্যার, আমাদের যে ছাত্ররা আছে তাদের প্রতি আমার একটা ইয়া থাকবে, এই ব্যাপারে একটু ইয়া করা, সতর্ক থাকা আর কি। মানে একই ডিপার্টমেন্টে 6টা গ্রুপ আছে, 6টা গ্রুপের 6 জনকে দেওয়া যায়, কিন্তু একই গ্রুপের 2জন টিচারকে কখনো মেইল না করাটা ভালো আর কি। হ্যাঁ, আমি এটা করিনি। আমি ওই 6 ডিপার্টমেন্টের 6 জনকে এভাবেই আমার থিওরিটা, আর হচ্ছে একই ডিপার্টমেন্টের 2য় জনকে মেইল দিতাম যখন 3 থেকে 4 দিন আমি ওয়েট করতাম এবং একটা রিমাইন্ডার দিতাম। এরপরেও যখন আমার রেসপন্স না আসতো তখন আমি ধরে নিতাম না, ও আমাকে নিবে না, অথবা ওর কোনো মানে ইন্টারেস্টেড না, তখন আমি সেকেন্ড টাইম দিতাম। তো আমার বর্তমান যে প্রফেসর আন্ডারে কাজ করছি, আমি এই ক্ষেত্রে একটা স্পেসিফিক কথা বলতে চাই। তো আমার প্রফেসর আমাকে মেইল করেছিল, আমি প্রফেসরকে মেইল করেছি এবং ও আমাকে বলেছে তোমার রিসার্চ ব্যাকগ্রাউন্ড ভালো, তুমি অ্যাপ্লাই করো এখান থেকে। বাট ও তখন কিন্তু আমার ফান্ডিং নিয়ে কোনো কথা হয়নি আসলে ওর সাথে, ও আমাকে জাস্ট এটা। ইন দ্য মিন টাইম আমাকে মেকানিক্যাল ডিপার্টমেন্টের একটা প্রফেসর নিজ থেকে মেইল দিয়েছে এবং বলেছে তুমি যদি তুমি দেখতেছি তুমি এখানে অ্যাডমিটেড স্টুডেন্ট, আমার স্টুডেন্ট লাগছে, তুমি যদি চাও তুমি ট্রান্সক্রিপ্ট আমাকে শেয়ার করো, আমি তোমার জন্য ফেলোশিপের জন্য অ্যাপ্লাই করব। কিন্তু সেক্ষেত্রে আমি আসলে সবসময় অনেস্ট থাকার চেষ্টা করেছি, কারণ আমার সৎ সাহসটা আসলে বড় জিনিস। আমি অনেস্টলি থাকলে দেখা যাবে আমি ওকে ডিফেন্ড করতে পারবো, কিন্তু আমি এখানে কারচুপি। তো সেক্ষেত্রে আমি ওকে ডিরেক্ট বলে দিয়েছিলাম, আমি ডক্টর ওয়াং আমাকে ম্যাটেরিয়াল সায়েন্স ডিপার্টমেন্টের ডক্টর ওয়াং আমার সাথে যোগাযোগ করেছে, উনি আমাকে এখনো ফান্ডের ব্যাপারে কোনো মানে এনসিউরিটি দেয় নাই। হ্যাঁ, উনি যদি মানে আমাকে না নেয় আমি তোমার সাথে কাজ করতে ইন্টারেস্ট। আমি এই সাথে ডক্টর ওয়াং এর কথাটা আমি বলে দিয়েছিলাম এখানে এই প্রফেসরকে। এখানে আসার পরে দেখতে পারলাম এরা 2জন হচ্ছে মানে আমার প্রজেক্টে 2জন, একজন হচ্ছে মেইন ইনভেস্টিগেটর আর একজন হচ্ছে কোলাবোরেটর প্রজেক্ট। তো আসলে তো আমি পরে বুঝতে পারলাম আসলে ব্যাপারটা খুব মানে বাজে হইতো যদি আমি একটা হাইড করতাম ব্যাপারটা। তো আমার মনে হয়েছে মানে আপনি মেইল করতে পারলাম, বাট আপনি সবসময় অনেস্ট থাকার চেষ্টা করুন, আপনি বলে দিবেন মানে আমি এই প্রফেসরকে মেইল করেছি। এটা আই থিংক এটাতে সমস্যা না, বাট অনেস্ট থাকার চেষ্টা করবো আর কি। কারণ এখানে আসার পর দেখা যায় মানে আমার ক্ষেত্রে আমি মনে হয়েছে আমি যদি আসলে বলতাম হ্যাঁ আমি তোমার কাজের ব্যাপারে ইন্টারেস্টেড, তখন আসলে মনে হচ্ছে আমি এখানে এসে একটু হইলো প্রফেসরদের ফোকাসে পড়তাম। ডক্টর ওয়াং আমাকে চিনতো, কারণ ওর সাথে আমার অনেক আগে থেকে, যদিও ও ফান্ডিং ব্যাপারে আমার সাথে কোনো কথা বলেনি, বাট ও তো আমাকে চিনতো। তো আমি যদি ওর সাথে ডক্টর পরে সেম প্রজেক্টে আসতাম আরেক প্রফেসরের আন্ডারে, তখন একটু সমস্যা হইতো মনে হয়। তো সেক্ষেত্রে হচ্ছে ওই
সেম ডিপার্টমেন্টের প্রফেসরকে ডিফারেন্ট সেম ডিপার্টমেন্টের বিভিন্ন প্রফেসরকে একসাথে আসলে মিলটা না দেওয়া উচিত। আসলে ওদের মধ্যে ইন্টারাকশন ভালো, এখান থেকে বাংলাদেশ থেকে আসলে এটা বোঝা যায় না, ওদের মধ্যে যে একটা ইন্টারাকশন আছে এটা আসলে বাংলাদেশ থেকে বোঝা যায় না। তো সেক্ষেত্রে ডিফারেন্ট ডিপার্টমেন্টকে আপনি দিতে পারেন, সেম ডিপার্টমেন্ট একসাথে না। থ্যাংক ইউ রুবাইল, থ্যাংক ইউ। আমি এখন হাবিবার কাছে যাব। হাবিবা, আমার এক্ষেত্রে দুইটা স্পেসিফিক কোশ্চেন। একটা হচ্ছে আমাদের বর্তমান যারা স্টুডেন্টরা আছে বা আমি এই কোশ্চেনটা খুব ফেস করি, সেটা হচ্ছে বিএসসি করার পর কি আমরা মাস্টার্সে এনরোল করব নাকি হায়ার স্টাডিজ এর জন্য বিদেশে ট্রাই করব, নাম্বার 1 কোশ্চেন। নাম্বার 2 হচ্ছে এই ক্ষেত্রে আমার টাইমলাইনটা কি হওয়া উচিত, when should I start preparing? ফর এক্সাম্পল তোমার আনসার যদি নো হয় বিএসসি করার পর চলে যাও বিদেশে, তখন আমার আসলে জিআরই এবং আইএলটিএস এর প্রিপারেশনটা কখন থেকে নেওয়া উচিত? আর যদি আমি 1 বছর 1.5 বছরের মধ্যে যেতে চাই, আমাকে আসলে কিভাবে নিজেকে কখন থেকে প্রিপেয়ার করতে হবে, 3rd ইয়ার 4th ইয়ার নাকি আফটার গ্রাজুয়েশন? এই ব্যাপারে, এই দুইটা ব্যাপারে আমাকে যদি একটু আনসার দিতে। বিএসসি করে কি মাস্টার্সটা করা উচিত কিনা নাকি বিদেশে গিয়ে করা উচিত? আর একটা হচ্ছে জিআরই আইএলটিএস এর প্রিপারেশনের টাইমলাইন, কখন থেকে আমরা প্রিপারেশন শুরু করব? হাবিবা। প্রথমে মাস্টার্স এর কথাটা বলি, সেটা হচ্ছে যখন আমি এখানে আসছি তখন অনেকে আমাকে বলছে যে তোমার মাস্টার্স এর কোনো ভ্যালু নাই। একে তো হচ্ছে বাংলাদেশের মাস্টার্স, তারপর হচ্ছে চিটাগাং ইউনিভার্সিটির মাস্টার্স, তোমার মাস্টার্স এর কোনো ভ্যালু নেই। কিন্তু যখন আমার অ্যাডমিশন হলো তখন দেখি যে আমার মাস্টার্স থাকাতে আমি হচ্ছে 1 গ্রেড, আমার লেভেল 1 গ্রেড উপরে ছিল, যাদের মাস্টার্স ছিল না, যাদের মাস্টার্স আছে ওদের চেয়ে। সো আমার মাস্টার্স থাকাতে আমার গ্রেডটা 1 গ্রেড উপরে ছিল, আর আমার ফান্ডও বেশি ছিল যাদের মাস্টার্স নাই তাদের চেয়ে। সো মাস্টার্সটা খুব ইম্পর্টেন্ট, সেটা কোন দেশে সেটা ওরা জানে না। ওরা যদি বাংলাদেশের বিএসসি কাউন্ট করে তাহলে কেন মাস্টার্স কাউন্ট করবে না? মাস্টার্সটাকে ওরা ভ্যালু দেয়। সো যদি সময় থাকে, যদি তার প্রিপারেশন কমপ্লিট হয়ে না যায়, সেক্ষেত্রে আমার মনে হয় যে বাংলাদেশে মাস্টার্সটা করে ফেলা ভালো। মাস্টার্স করে ফেলার আরেকটা সুবিধা হচ্ছে এখানে কোর্স কম নিতে হয়। কোর্স ওয়ার্ক গুলো হচ্ছে খুবই প্রেসার, কোর্স ওয়ার্ক আর রিসার্চ একসাথে চালায় যাওয়া আসলে খুবই কঠিন। সো আমার মাস্টার্স থাকাতে আমি মাত্র 15 ক্রেডিট কোর্স নিয়েছি এখানে, আর যাদের মাস্টার্স নাই ওরা 30 ক্রেডিট কোর্স নিতে হতো। তা আমার প্রথম 2টা সেমিস্টারে আমার কোর্স কমপ্লিট হয়ে গেছে। সো এই ক্ষেত্রে আমার পরবর্তী রিসার্চের ক্ষেত্রে সবকিছু খুব সহজ হয়ে গেছে, কারণ কোর্সের প্রেসারটা আর নাই। তো মাস্টার্স এর সুবিধা হচ্ছে কোর্স কম নিতে হবে, তারপর এখানে মূল্যায়নটা আরো বেশি হয় যাদের মাস্টার্স থাকে তাদের। সেটা কোন দেশের মাস্টার্স, কোন ইউনিভার্সিটির মাস্টার্স, এটা কোনো ফ্যাক্টই না। তারপর প্রিপারেশনের ক্ষেত্রে আমি বলবো এটা 3rd ইয়ার থেকে মূলত শুরু করা উচিত, একটু সময় নিয়ে শুরু করা উচিত। খুব তাড়াহুড়া করলে আসলে সবকিছু গুছায় জিআরই প্রিপারেশন নেওয়া, আইএলটিএস প্রিপারেশন নেওয়া বা টোফেল প্রিপারেশন নেওয়া, এরপর এসওপি লেখা, সবকিছু সুন্দর করে করা, এগুলোর কারণে আসলে 3rd ইয়ার থেকে নিলে হয় কি মাস্টার্স এর পর আর খুব বেশি সময় নষ্ট হবে না, খুব সহজে অ্যাপ্লাই করে ফেলা যাবে। কিন্তু যদি মাস্টার্স এসে প্রিপারেশন না যায়, তখন মাস্টার্স এর গুলো শেষ করে প্রিপারেশন নিতে নিতে দেখা যায় আরো 2-1.5 বছর সময় চলে যায়। তো যদি 3rd ইয়ার থেকে প্রিপারেশন না হয় তাহলে আস্তে আস্তে সবকিছু গুছায় প্রিপারেশনটা না যায়, তাহলে লাস্টের দিকে আর বেশি সময় নষ্ট হবে না। ডালিয়া, আরেকটা কোশ্চেন, এটা মানে একটা কোহেরেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে মাস্টার্স বাই রিসার্চ, যেটা আমাদের আমার মোস্ট প্রবলি তোমরা মনে হয় ফার্স্ট ব্যাচ যারা মাস্টার্স সেমিস্টার সিস্টেমে করেছো, নাকি তোমাদের পরের ব্যাচ? আমার মনে নেই, আমরাই ফার্স্ট ব্যাচ। তোমরাই ফার্স্ট ব্যাচ। এই ক্ষেত্রে আমাদের একটা মানে ক্রিটিক্যাল একটা সিচুয়েশন আমরা এখন যাচ্ছি, সেটা হচ্ছে যারা ভালো জিপিএ থাকে তারা থিসিসটা পাচ্ছে, আর যাদের মানে কিছু সিলেক্টেড ক্যান্ডিডেট যারা 3.5 এর উপরে তারা থিসিসটা পাচ্ছে, বাট যারা 3.5 এর নিচে বা একটু নিচের দিকে আছে তারা থিসিসটা পাচ্ছে না, বাট একটা প্রজেক্ট পাচ্ছে। তো তোমার এক্সপেরিয়েন্সে জাস্ট মানে তোমার কাছে কি মনে হয়, হোয়াট ইউ ফিল, মানে এটা আসলে হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে কিরকম ইম্প্যাক্ট করবে? মানে এই জিনিসটা নিয়ে একটু যদি আমাদেরকে ক্লিয়ার করতে, মানে তোমার এক্সপেরিয়েন্স বা আসলে তুমি কি মনে করো? আমার মনে হয় থিসিসটা সবাইকেই করতে দেওয়া উচিত, কারণ দেখা যায় হায়ার স্টাডিজে যে 3.1 পায় সেও কিন্তু অ্যাপ্লাই করতে পারে, কিন্তু থিসিস না থাকলে তার জন্য একটু কঠিন হয়ে যায়। থিসিস থাকলে সে সুবিধা পাবে, যদি তার সিজিপিএ কম থাকে সেক্ষেত্রে থিসিসটা তাকে ব্যাকআপ দেবে। কিন্তু যদি তার সিজিপিএ বেশি থাকে সে তো থিসিস পাচ্ছে, কিন্তু যার সিজিপিএ কম তারই থিসিসটা বেশি দরকার, তার যেন তার সিজিপিএটাকে একটু ব্যাকআপ দিতে পারে। থিসিস থাকলে সে আমি তোমাকে একটু ইনফর্ম করছি এখানে
সবাইকে, তোমার মাধ্যমে সবাইকে, তোমাদের তানভীর স্যার তোমাদের উপর খুব কাইন্ড এই ব্যাপারে, এবং অলরেডি ডিপার্টমেন্টে পাস করে ফেলেছে যে একবারে থিসিস মানে 4th ইয়ার থেকে শুরু হবে, কোনো বাইন্ডিংস নাই এখন বর্তমানে, তাই না তানভীর স্যার? আমাদের তো আর কোনো বাইন্ডিংস নেই এখন থিসিসের ব্যাপারে। হ্যাঁ এখন আর কোনো বাইন্ডিংস নেই, এখন আর কোনো বাইন্ডিংস নেই। যেটা বাইন্ডিংস দেওয়া হয়েছিল আসলে এই কারণে যে আসলে অনেক সময় অযোগ্য লোকেরাও টিচার হয়ে যায় পলিটিক্যাল লবিং এ, বিভিন্ন কারণে কোয়ালিটি টিচার পাওয়া যায় না, ওই কারণে 3.5 এর উপর একটা রাখা ছিল। এখন আমাদের যেহেতু এটা 3.6 3.7 হয়ে গেছে টিচার নিয়োগের যে একটা প্যারামিটার, তো এখানে তো আর সুযোগই নাই। তো বাকিদেরকে কেন আমরা সুযোগ দেবো না? তারা তাদের ক্যারিয়ার করুক, বাইরে যাক। থ্যাংক ইউ স্যার। রুবায়েত, এই তোমার কাছেও সেম কোশ্চেন, বিএসসি করার পর কি যাওয়া উচিত, আর জিআরই এবং আইএলটিএস এর প্রিপারেশনের টাইমলাইন এটা একটু একটু ডিটেইলসে বলতা। আমাদের মনে হয় বেশি সময় নাই, আমরা 15 মিনিটের মধ্যে শেষ করব, একটু একটু বলবা আর কি। ওকে, আমার মেইন কনক্লুশন হচ্ছে মাস্টার্সটা আসলে করে আসা উচিত, এবং ব্যক্তিগতভাবে আমার প্রফেসর সবসময় চাই মাস্টার্স স্টুডেন্ট নিতে। কারণ এই ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে কি, ও চায় না কখনো এখানে আপনি 48 ক্রেডিটের, আমার ক্ষেত্রে রিকোয়ারমেন্ট হচ্ছে 48 ক্রেডিটের কোর্স নিবেন, সাথে রিসার্চ করবেন। ও সবসময় চায় আপনি রিসার্চ করেন, নট কোর্স। ও সবসময় চায় আপনি কোর্স ট্রান্সফার করে আপনি রিসার্চের দিকে মনোযোগ দেন। সে ওই জন্য আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আসলে কোর্স ওয়ার্কগুলো আসলে একটু প্যাথেটিক লেভেলের, হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট, হাবি জাবি এই অনেক ধরনের। তো আমি আমার একটা এক্সপিরিয়েন্স বলি, আমি যখন ইন্টারভিউ নিচ্ছিল আমার প্রফেসর, আমি বলতেছি আমি আসলে অনেক কিছু শিখবো, আমি সবগুলা কোর্স করব। তো আমার প্রফেসর বলছে হ্যাঁ ওকে। আমি এখানে আসার পরে প্রথম সেমিস্টারে কোর্সের প্রেসার পরে আমি তাড়াতাড়ি প্রফেসরের রুমে গিয়ে বলছি আমি কোর্স ট্রান্সফার করবো। তো প্রফেসর আমাকে বলতেছে আমার যতদূর মনে পড়ে তুমি তো ইন্টারভিউতে বলেছিলে তুমি সবগুলা কোর্স করবা। পরেও আমার অবস্থাটা বুঝতে পেরে ও আমাকে তাড়াতাড়ি মানে আমার কোর্স ট্রান্সফার করেছে। এবং আমার কাছে একটা জিনিস মানে আমি আসলে আমাদের মাস্টার্সে 4 ক্রেডিটে করে টোটাল 24 ক্রেডিট করে করেছি, কিন্তু আসলে এখানে গিয়ে আমি আসলে ট্রান্সফার করতে পেরেছি হচ্ছে 18 ক্রেডিট। কারণ এখানে প্রত্যেকটা কোর্স হচ্ছে 3 ক্রেডিট করে, কিন্তু আমি আমার মাস্টার্সে বাংলাদেশে যেটা করেছি এটা হচ্ছে প্রত্যেকটা ক্রেডিট 4 ক্রেডিট করে। খুব আফসোস লাগছে, মানে আমার 6টা ক্রেডিট লস হয়েছে। আমি চাইলে 24 ক্রেডিট ট্রান্সফার করতে পারতাম, কিন্তু আমি পারি নাই, কারণ আমাকে কোর্সের সাথে কোর্স ম্যাচ করে করে 3 ক্রেডিট করে মানে দিতে রিপ্লেস করতে হয়েছে। তো যাই হোক, আমার আসলে মাস্টার্সটা করলে আসলে ওই মাস্টার্সটা করে আসলে হচ্ছে ওই যে প্রফেসরও একটু খুশি থাকে, মানে আপনি রিসার্চের দিকে ও 2 সেমিস্টার আপনাকে একটু টাইম দিবে, কিন্তু ও তো আপনাকে 48 ক্রেডিটের জন্য করতে হলে আসলে আপনার দেখা যাবে 6 থেকে 7 মানে 5 থেকে 6টা সেমিস্টার হয়ে চলে যাবে। তো ওই জন্য মনে হয় আর কোর্স ওয়ার্কের প্যারাটা আসলে অনেক প্যারা মনে হয়েছে আমার কাছে এখানে, মানে রিসার্চের সাথে আমি খুব তালমাতাল অবস্থা হয়ে যায় আসলে। রিসার্চ প্রফেসর ডিমান্ড করে তোমাকে আগামীকে এই কাজটা দিতে হবে, আবার এদিকে দেখা যাবে 3টা কোর্স নিয়েছেন, আপনাকে 3টা হোমওয়ার্ক সাবমিট করতে হবে, সবগুলা মিলিয়ে আসলে খুব এলোমেলো অবস্থা হয়ে যায়। তো কিছু মনে করেন আমার ক্ষেত্রে আমার এই সেমিস্টার আগামী সেমিস্টারের মধ্যে আমার কোর্স ওয়ার্ক 48 ক্রেডিট কমপ্লিট হয়ে যাবে। তো দ্যাটস ওয়াই আমি চাই মাস্টার্সটা করে আসলে ভালো। তারপর হচ্ছে রিসার্চ টাইমলাইন আমার ক্ষেত্রে জিআরই প্রিপারেশন টাইমলাইন, জিআরই এবং আইএলটিএস প্রিপারেশনের টাইমলাইন কখন থেকে প্রিপারেশন শুরু করা উচিত? আইএলটিএস প্রিপারেশন আসলে আমার আসলে প্রথম দিকে আমি সবসময় সাজেস্ট করি জিআরইটা দিয়ে দেওয়ার জন্য, কেননা জিআরই দিলে আসলে ওই রাইটিং টাস্কটার জন্য দেখা যায় আইএলটিএস এর পার্টটা অনেক কভার হয়ে যায়। তো সেক্ষেত্রে আইএলটিএস জিআরইর জন্য একটু 2 থেকে 3-4 মাস টাইম, যদি আমি এর থেকে বেশি নিয়েছি, আমি 2বার দিয়েছি জিআরই। প্রথমবার আমার খুব বাজে রেজাল্ট হয়েছে, এরপর সেকেন্ড টাইম আমি আবার দিয়েছি। তো জিআরই আর সবচেয়ে বড় কথা হচ্ছে টাইমলাইনটা আসলে টাইম একটু হাতে রেখে, কেননা আপনার মনে করেন জিআরই আর আইএলটিএসটা হচ্ছে আসলে মেইন, এটা হচ্ছে খুব ফ্রাস্ট্রেটেড জিনিস। জিআরই আইএলটিএস এই দুইটা হচ্ছে সবচেয়ে ফ্রাস্ট্রেটেড, কেন এই দুইটা রেজাল্ট যখন আপনার হাতে আসবে এরপর পরেগুলো কিন্তু অনেকটা স্মুথ ভাবে চলবে। মানে আপনি এসওপি রেডি করবেন, একটা ছোট শর্ট টাইম লাগবে এসওপির জন্য। আসলে এসওপিটা অনেকটা পেপারের মতোই, এটাতে প্রচুর টাইম দিতে হবে। এসওপি, জিআরই, আইএলটিএস এই তিনটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এসওপিটা যাচ্ছে তাই ভাবে করলে এখানে আসলে অনেক সমস্যা। এসওপিটা আমি কয়েকটা রিভিউ আমাকে অনেকেই পাঠিয়েছে, মানে আমি তখন আমারটার সাথে কম্পেয়ার করে, কারণ আমারটা অনেক জন এডিট করেছে এবং অনেক একটা হাই লেভেলের এসওপি হয়েছে, কেননা আমারটা প্রায় 25 বারের মতো ড্রাফট সেন্ডিং লেনদেন হয়েছে একজনের সাথে আমার, 25 বারের মতো। এবং পরে 25 বার পরে দেখতে পাচ্ছি আমার এসওপি অনেক সুন্দর হয়েছে, আমি এত কিছু করে ফেলেছি। তো এসওপি তো
ওই সেক্ষেত্রে হচ্ছে আইএলটিএস আর জিআর জন্য একটু টাইম দিয়ে করা উচিত, কেননা আসলে সবাই চাই, কেননা সেকেন্ড টাইম আসলে দেওয়াটা আসলে ভালো লাগে না, ফ্রাস্ট্রেটেড জিনিস জিআরইটা অন্তত। আরেকটা জিনিস আমি সবসময় বলবো, সবাই মনে করে 100% প্রিপারেশন নিয়ে আসলে জিআরইটা দিতে চাই। হ্যাঁ, আমার ইংরেজিটা খারাপ হচ্ছে, এটা আরেকটু প্রিপারেশন নেওয়া উচিত, এখানেই শেষ, এখানেই কিন্তু ও অর্ধেক কিল করে ফেলছে নিজেকে। ধুম করে আসলে দিয়ে দেওয়াটা উচিত। মনে করেন একটা মক টেস্ট দিয়ে রেজাল্ট যদি মোটামুটি আসে দিয়ে দেওয়াটা উচিত মনে হয়েছে আমার কাছে আইএলটিএস এর ক্ষেত্রে। কারণ কখনোই আপনি 100% প্রিপারেশন নিয়ে এই দুইটা টেস্টের ক্ষেত্রে 100% অথবা 90% প্রিপারেশন আপনি চাইতেছেন আমি 160 এর উপরে তুলবো, 160, এটা অনেক সমস্যা। তো আমি সেক্ষেত্রে বলি অনেকে এটা আমি আসলে আমার এক্সপিরিয়েন্স থেকে বর্তমান যারা এই পজিশনে আছে জিআরই আইএলটিএস এর, ওদের সাথে কম্পেয়ার করে আমি বুঝতেছি ওদের অবস্থা কি চলতেছে এখন। মানে আরেকটু দিব, আরেকটু প্রিপারেশন নিই, কিন্তু এখানে আসলে ও সময়টা নষ্ট করে ফেলতেছে। তো একটু আসলে মানে টাইম নিয়ে প্রিপারেশনটা নিয়ে দিয়ে দেওয়া উচিত। আমি আমার ক্ষেত্রে বলি, আমি আমার জিআরই ম্যাথ পার্টটা আমি 3rd ইয়ার থেকে শুরু করছি, এবং আমার ম্যাথে দুইবারই ভালো হয়েছে, কিন্তু আমি সেকেন্ড টাইম আসলে দিয়েছি আমার ইংরেজি ভার্বাল লেভেলটা খুব খারাপ হয়েছিল প্রথমবার। সেকেন্ড টাইম আমি আসলে ভার্বালের উপর একটু ওয়ার্কআউট করেছি, এরপর মাস্টার্স করেছি পাশাপাশি, এভাবে করেছি। এভাবেই টাইমলাইনটা করা উচিত এই আর কি। মানে টাইমটা একটু পড়ালেখা থাকাকালীন আসলে আন্ডার গ্রাজুয়েট অথবা মাস্টার্সে থাকাকালীন করা উচিত, এটাই। আমি একটু অ্যাড করি তানভীর স্যারের অনুমতিক্রমে। হ্যাঁ শিওর স্যার। 100% প্রিপারেশন নিয়ে কিয়ামত পর্যন্ত কেউ কোনো কাজ করতে পারবে না। 100% প্রিপারেশন নিয়ে কেউ মরতেও পারবে না। ঠিক আছে, তাহলে আমরা এখন হায়ার স্টাডিজ পার্ট শেষ করলাম। আমরা এখন যাচ্ছি রুবায়েত, মানে তোমরা ইউএসএ পৌঁছাইলা আফটার, মানে প্রফেসরদাকে ম্যানেজ করলা। ইউএসএ ল্যান্ড করার পর আসলে এই যে কালচারাল ডিফারেন্স, মানে এক কালচার থেকে আরেক কালচারে সুইচ করা, প্লাস যখন তুমি একটা ল্যাবে গেলা, আই গেস এভরিথিং ইজ নিউ, নতুন কালচার। সো বেশি না 2 মিনিট আমাদেরকে একটু বলবা যে কালচারাল ট্রানজিশনটা তুমি কি ফেস করেছো, এবং এটাকে ট্যাকেল করার জন্য তুমি আসলে কি কি মেজার নিয়েছো। আমি প্রথমে বলি, আমি এখানে আসার পরে আমি একটু নিজেকে মানে অনেক কিছু মানে কথা বলতে আনইজি ফিল করতাম। এটা আসলে আমার প্রফেসর ল্যাবের ক্ষেত্রে আমার ল্যাবমেটদের সাথে কথা বলতে আনইজি ফিল করতাম ভার্বাল কমিউনিকেশনটার কারণে। তো আমার প্রফেসর একদিন আমাকে গিয়ে ওর অফিসে ডাকছে, ডাকার পরে বলতেছে তুমি যদি ওরা অ্যাপ্রোচ না করো তোমার সম্পর্কে জানবে কিভাবে, ভালো হোক তোমার, মানে তোমাকে অ্যাপ্রোচ করতে হবে, তুমি নিজেকে এভাবে হাইড রাখলে আসলে মানে কমিউনিকেশন, হ্যাঁ ট্রানজিশনটা একটু অনেক সমস্যা করেছে, শুধু একটু না, মানে ওদের সাথে কথা বলতে ওদেরকে কি বললে ওরা অন্য কিছু বুঝে, বাট ওরা অনেক হেল্পফুল। তো সেক্ষেত্রে ওদের ওই জিনিসটা আমার অনেক ভালো লেগেছে। মনে করেন অফিসে গিয়ে আমি একটা কথা বারবার বলতেছি, ও বুঝতেছে না, ওর অ্যাপ্রোচ দেখে মনে হচ্ছে ও লাস্ট 2 মাস ধরে শুধু আমাকে হেল্প করার জন্য বসেছিল, এই টাইপসের অবস্থা। এটা আসলে অনেক হেল্প করেছে, ওরাও আসলে অনেক ফ্রেন্ডলি আমাদেরকে হেল্প করেছে। আমিও সবসময় চেষ্টা করতাম আসলে, মনে করেন এখানে একটু কয়েকটা ফ্রেন্ড যাদের সাথে আমার কমিউনিকেশন একটু করা যায়, মনে করেন আমার ল্যাবমেটদের সাথে আমি সবসময় মোটামুটি কথা বলার চেষ্টা করতাম। এটা আসলে আমাকে মোটামুটি এখনো একটু চেষ্টা করে যাচ্ছি আসলে, মানে একদম পারফেক্ট না, তবুও চেষ্টা, এখন অনেক ইমপ্রুভ হয়েছে। প্রফেসরের সাথে কনফিডেন্টলি কথা বলতে পারি, ল্যাবমেটদের সাথে কনফিডেন্টলি কথা বলতে পারি, শপিং এ গেলে বলতে পারি। এটা আস্তে আস্তে আমার মনে হয় আস্তে আস্তে সময়ের সাথে সাথে ইমপ্রুভ হবে। আচ্ছা, এবার তোমাকে আরেকটু হেল্প করি, আমি স্যার একটু হেল্প করি, 1 মিনিট। তানভীর স্যার প্লিজ। আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা একটু ইংলিশটা খুব ফাস্ট বলতে চায়, ফাস্ট বলতে গিয়ে একটু মুসিবতে পড়ে যায়। একটু দেখবে তুমি চাইনিজ অথবা মালয়েশিয়ান বা ওরা যখন স্পিকিং করে একটু স্লো টুনে যায়, তখন তাদের কথাটা চলে আসে। আমরা ফাস্ট টুনে গিয়েই একটু, যেমন তুমি এখন বাংলা কথা বলতেছো খুব জোরে, মানে জলদি কথা বলতেছো, মনে করো 1 মিনিটে তোমাকে এতটা শব্দ বলা দরকার, হ্যাঁ, তো ওখানে মনে করো 1 মিনিটে তুমি 50টা শব্দ বললে, ওখানে তুমি 50টার জায়গায় 25টা বলো, দেখবো যে আস্তে করে তোমার ইংলিশ স্পিকিং চলে আসছে। জি স্যার, আসলে এটা আমার সমস্যা, আসলে আমিও স্পিডে একটু কথা বলি মনে হয়, আবার নিজেরও মনে হয় আসলে প্রফেসর আমাকে মাঝে মধ্যে বলে তুমি একটু আস্তে কথা বলো। No, it is happening to all Bangladeshi students and everywhere. না আসলে এই কথাটা সত্যি আসলে। থ্যাংক ইউ স্যার। এখন রুবায়েত, ল্যাবের যে ট্রানজিশন,
আমরা আন্ডার গ্রাজুয়েটে বা মাস্টার্সে তোমরা একরকম ল্যাব করেছো, ওখানে যাওয়ার পরে তো কমপ্লিটলি ডিফারেন্ট সিচুয়েশন। সো হাউ ডিড ইউ হ্যান্ডেল দ্যাট? মানে তুমি কিভাবে এটা, যদিও ট্রেনিং আছে বাট স্টিল ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ হিউজ অ্যামাউন্ট, মানে অনেক টাকার জিনিসপত্র তোমাকে হ্যান্ডেল করতে হয়। তো এই ব্যাপারটা নিয়ে একটু 1 মিনিটের মধ্যে বলো। হ্যাঁ, এক্ষেত্রে প্রথমে হচ্ছে ট্রেনিংটা তো আছেই। ট্রেনিং এর পরে আমার প্রফেসর বলে তুমি যতক্ষণ না কনফিডেন্টলি ওই মেশিনটা চালাইতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি আরেকজনের হেল্প নিবা। একজনকে অ্যাসাইন করে দিয়েছে আমার ক্ষেত্রে, আমার কাজের জন্য। মনে করেন আমি কেমিজর্পশন, আমার ল্যাবে সবচেয়ে দামি ইনস্ট্রুমেন্ট, এটা আমাকে এত বেশি, আমাকে প্রায় 40 বারের মতো মানে ড্রাইভ করতে হয়েছে। তখন মানে মোটামুটি 5-6 বার একজন সাথে ছিল। আমি নিজেও আসলে প্রথমবার কমফোর্ট ফিল করতাম না। ট্রেনিং নিয়েছি, বাট আমার মনে হয়েছে না, একজনকে থাকা উচিত আসলে, অনেক দামি জিনিস কিছু হইলে। তো সেক্ষেত্রে 5-6 বার চালানোর পর আসলে আমি স্টেপ বাই স্টেপ লিখে রাখতাম আসলে কি করতে হবে। তারপরে পরবর্তীতে আমি ওই ওর ম্যানুয়ালটা পড়ার চেষ্টা করছি। বাট আমার মনে হয়েছে প্রথম দিকে আসলে আমার প্রফেসর সবসময় চাই একজন থাকুক পাশে 5-6 বার এক্সপেরিমেন্ট করার সময়। ও অবজার্ভ করবে, আসলে আপনাকে কিছু বলবে না। প্রথমবার বলবে, সেকেন্ড টাইম থেকে ও আসলে অবজার্ভ করবে, এবং ভুল যখনই হবে স্টেপে ও তখন আপনাকে বলবে নো। তখন আমি আসলে এভাবেই আসলে আস্তে আস্তে মোটামুটি এক্সপার্ট হয়েছি কেমিক দর্শনে। আস্তে আস্তে ট্রেনিং গুলো নিয়ে আসলে এভাবেই চলতেছে আর কি। আমার প্রফেসরের ফিলোসফি হচ্ছে এটাই, একজনকে থাকতে হবে প্রথম কয়েকবার এক্সপেরিমেন্টে। থ্যাংক ইউ রুবাইত। আমি এখন হাবিবার কাছে যাব। হাবিবা, তোমাকে একটু, যেহেতু আমাদের সময়টা কম, আমরা একটু ডিফারেন্ট পার্সপেক্টিভে তোমাকে কোশ্চেনটা করব। সেটা হচ্ছে যখন তুমি ইউএসএ গেলা, তারপর আমাদের মূল কাজটা হচ্ছে রিসার্চ প্রবলেম, যে একটা প্রবলেম ডিটেক্ট করে সেটা সলভ করব, ঠিক আছে? ওই ব্যাপারটা তাহলে ওখানে চলে আসে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড স্টাডির ব্যাপারগুলো, তোমার ল্যাবের যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেই ইনস্ট্রুমেন্টের সাথে তোমার রিসার্চ ফিল্ডটাকে অ্যালাইন করা। তো এই পার্টটাতে তুমি নিজেকে কিভাবে কভার দিয়েছো আর কি, আমি যদি তোমাকে কোশ্চেনটা করি। মানে তোমার রিসার্চ প্রবলেম আর বাংলাদেশ থেকে যাওয়ার পর তুমি এটাকে ব্যাকগ্রাউন্ড স্টাডি থেকে শুরু করে তোমার ল্যাবের সাথে তোমার রিসার্চ প্রবলেমটাকে তুমি কিভাবে অ্যাডজাস্ট করেছো, হাবিবা? এই ক্ষেত্রে আমার রিসার্চ ব্যাকগ্রাউন্ডে আমার ল্যাবের সাথে অ্যাডজাস্ট করতে আসলে খুব একটা সমস্যা হয় না। কারণ হচ্ছে আমার নিজের, আমরা যে প্রজেক্টে কাজ করি এই প্রজেক্টটা হচ্ছে খুবই ডিফাইন্ড, মানে আমাদের এই কাজটা শেষ করতে হবে। সো এই ক্ষেত্রে আমাদের সমস্যা হয় না যে কি প্রবলেম বের করতে হবে, মানে প্রবলেমটা আমাদের তৈরি করতে হয় না, প্রবলেমটা ডিফাইন্ড আর কি, এই কাজটাই আমাদের করতে হবে। তারপর হচ্ছে আমাদের ল্যাবের ক্ষেত্রে আমরা খুব সুবিধা পাইছি, কারণ হচ্ছে আমাদের ল্যাবটা হচ্ছে একদম নতুন। আমি ইনস্ট্রুমেন্ট সম্পর্কে আমি যতটুকু জানি আমার প্রফেসরও ততটুকু জানে, আমরা দুইজন একসাথে ট্রেনিং। এরপরে হচ্ছে প্রফেসর পুরো আমার উপর ছেড়ে দেয়। আমরা ল্যাবে শুধু দুইজন স্টুডেন্ট আছে প্রফেসরের, মানে ওই ল্যাবটাতে এডিটিভ ম্যানুফ্যাকচারিং ল্যাবে। সো আমরা দুইজনে হচ্ছে ফুল ফ্রিডম নিয়ে কাজ করি, মানে কেউ আমাদেরকে বলে না যে এটা ভাবে করবা না ওটা ভাবে করবা না, ইনস্ট্রুমেন্ট গুলো হচ্ছে আমাদেরই, ওভাবেই আমরা কাজ করি, ফুল ফ্রিডম নিয়ে কাজ করি। সো যেহেতু আমাদের প্রবলেম গুলো ডিফাইন, আমাদের ইনস্ট্রুমেন্ট থেকে এটা বের করতে হবে, ওই ইনস্ট্রুমেন্ট থেকে এটা বের করতে হবে। সো অ্যাডজাস্ট হতে খুব একটা কষ্ট হচ্ছে না, জাস্ট ট্রেনিং এর পরে আমরা কাজটা শুরু করে দিই আর কি। আর যদি মাঝখানে সমস্যা হয় তখন আমরা যারা ওই ইনস্ট্রুমেন্ট গুলো যারা প্রোভাইডার আছে ওদের সাথে কন্ট্যাক্ট করি, ওরাই হচ্ছে আমাদেরকে সব হেল্প করে বাকি সব প্রবলেম গুলো সলভ করার জন্য। সো খুব একটা ইউ আর লাকি। প্রবলেম ডিফাইন করতে হচ্ছে না, দ্যাট মিন্স ইউ আর ভেরি লাকি। প্রবলেম ডিফাইনটা আসলে আমাদের পিএইচডি বা যে কোনো রিসার্চে এটা ফার্স্ট টাফেস্ট টাস্ক আর কি। ডিফাইন করা থাকলে তখন আসলে এনি প্রবলেম ক্যান বি সলভ, বাট প্রবলেমটা ডিটেক্ট করা, এটা আমরা আগেও, তোমরা অনেকে হয়তো জানো না। তাহলে থ্যাংক ইউ। মানে আমার মনে হচ্ছে লাইফ ইজ ভেরি ইজি ফর ইউ এট দিস মোমেন্ট। এখন একটা ব্যাপার আমাকে একটু, মানে আমাদের আসলে এখন তো কোভিড-19 সিচুয়েশন, টাফ টাইম। তাহলে এই সিচুয়েশনে, এই যে লাস্ট 1 ইয়ার বা 8-9 মাস ইউনিভার্সিটি গুলো তোমাদের জন্য কি করেছে, বা তোমরা আসলে নিজেদেরকে ল্যাবে যেতে পেরেছো কিনা, বা কোর্স ওয়ার্ক গুলো কিভাবে হয়েছে, কোভিড-19 সিচুয়েশনটা তোমরা কিভাবে ফেস করছো বা আতঙ্ক কিভাবে পার করছো, এটা নিয়ে জাস্ট 1 মিনিটের মধ্যে একটু কাইন্ডলি বলবা, কারণ আমাদের টাইম, আমরা আর বেশিক্ষণ নিব না। 1 মিনিটের মধ্যে কোভিড-19 সিচুয়েশন, ইউনিভার্সিটির পার্সপেক্টিভ আর তোমার সাইড থেকে। আমাদের প্রথম দিকে হচ্ছে পুরো ইউনিভার্সিটি বন্ধ ছিল, প্রতিটা ল্যাব বন্ধ ছিল, কিন্তু রিসেন্টলি কিছু কিছু ল্যাব খুলতেছে, কিন্তু আমাদের ল্যাবটা স্টিল বন্ধ, যেটা আমার জন্য খুব সুবিধা। আর আমার একটা সুবিধা হচ্ছে আমার পুরো প্রজেক্টে হচ্ছে আমার দুইটা সেগমেন্ট ছিল, একটা হচ্ছে
এক্সপেরিমেন্টাল, একটা হচ্ছে সিমুলেশন। প্রথম এক্সপেরিমেন্টালটা করে তারপর হচ্ছে সিমুলেশন আমি জাস্ট আমার এক্সপেরিমেন্টাল রেজাল্ট গুলো ভ্যালিডেট করবো। এখন আমরা জাস্ট সুইচ করছি, আমরা আগে সিমুলেশনটা করতেছি, পরে হচ্ছে আবার সবকিছু ইনশাআল্লাহ নরমাল হলে তখন আমরা এক্সপেরিমেন্টালটা করবো। তো এই কারণেই হচ্ছে এখন আমরা বাসা থেকেই জাস্ট সিমুলেশনের কাজটা করতেছি। এটা যদি কমপ্লিট হয়ে যায়, আবার ল্যাবের সিচুয়েশন যদি নরমাল হয়, তখন আমরা আবার এক্সপেরিমেন্টাল পার্টটা করব। দুইটা রেজাল্ট ভ্যালিডেট করব যে দুইটা কি একটার সাথে মিলে কিনা, এটাই জাস্ট চেক করব। সো এখন ইউনিভার্সিটি বন্ধ, ক্লাস হ্যাঁ, ইউনিভার্সিটি সব অনলাইনে হচ্ছে, ইন পারসন করে কিছু হচ্ছে না। কিছু কিছু ল্যাব যদিও খুলছে, কিন্তু আমাদেরটা এখনো খুলে নাই, আমরা বাসা থেকেই কাজ করতেছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে রুবায়েত, এই কোশ্চেনের আনসারটা একটু দিবা কাইন্ডলি। কোভিড-19 সিচুয়েশন ফ্রম ইউনিভার্সিটি পার্সপেক্টিভ আর তোমার পার্সপেক্টিভে তোমরা কিভাবে হ্যান্ডেল করছো এই কোভিড-19 সিচুয়েশন? প্রথম দিকে যখন কোভিড-19 এর পিক আওয়ার চলছিল, তখন আসলে আমাদের ক্যাম্পাসে আসলে সবগুলা ল্যাব বন্ধ হয়ে গিয়েছিল। আমাদের প্রফেসর তখন বলছে ল্যাবে এখন কাজ করতে হবে না, সবাই রিভিউ আর্টিকেল নিয়ে বসে যাও, লেখো, মানে তুমি যেটা করছো। এটা অবশ্য আমাকে হেল্প করছে। আমি আসলে প্রফেসরের সাথে আমার একটা রিভিউ ড্রাফট রেডি, মানে ভেকেশনের সময় আমি আবার কাজ করবো এটা নিয়ে। এখন ক্যাটালিস্ট মানে এক্সপেরিমেন্টাল সেকশন নিয়ে কাজ করছি। দ্বিতীয়ত হচ্ছে সবগুলো কোর্স এখনো পর্যন্ত অনলাইনে, এখনো পর্যন্ত মানে কোনো স্টুডেন্ট মানে কমফোর্ট ফিল না করতেছে না, এই ধরনের থেকে ওরা সবগুলো অনলাইনে। আন্ডার গ্রাজুয়েট আমাদের এখানে কিছু সমস্যা হয়েছিল ইউনিভার্সিটিতে, আমি বলতেছি না, আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টরা সবসময় চাই অনলাইন ডিরেক্ট ক্লাস করতে, এবং ওদের ইনকাম সোর্স হচ্ছে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টরা। তো সেক্ষেত্রে ওরা কোনোভাবে হাইব্রিড দিয়ে ম্যানেজ করে ফেলেছে। কিন্তু এখন আমাদের সবগুলা কোর্স হচ্ছে অনলাইনে। দ্বিতীয়ত হচ্ছে আমাদেরকে ল্যাবে আসলে যেতে হয়। লাস্ট 3 মাস ধরে আমরা ল্যাবে যাচ্ছি, বাট সেক্ষেত্রে প্রফেসর স্লট করে দিয়েছে কখন কে যাবে, মানে উইকলি 2 দিন 3 দিন এই টাইপসের করে স্লট করে দিয়েছে। এইভাবে চলতেছে বর্তমানে। থ্যাংক ইউ রুবায়েত এবং হাবিবা। আমরা আমাদের এই যে আজকে সেশনের খুব একদম শেষের দিকে চলে আসছি। আমরা এখন কিছু কোশ্চেন আনসার নিব। কোশ্চেন আনসার নেওয়ার পর আমরা হয়তো প্রোগ্রাম শেষ করব। এর মধ্যে আমি এখন আমাদের যারা পার্টিসিপেন্ট আছো, তারা যদি এনি কোশ্চেন, ফিল ফ্রি টু আস্ক এনি কোশ্চেন। আমরা কোশ্চেন আনসারে 5 মিনিট রাখবো। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে একটু তোমার পরিচয় দিয়ে কোশ্চেনটা করো। ফিল ফ্রি টু আস্ক। জি স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে ভাই আপুর কাছে যে ইউএসএ তে ম্যাটেরিয়াল সায়েন্স আসলে মানে এই ফিল্ডটা কেমন? যেমন আমি যদি একটা আমার যে কোনো একটা ভাইকে প্রশ্ন করি, ভাই বর্তমানে কোন ফিল্ডে সবথেকে বেশি পরিমাণ রিসার্চ হচ্ছে ইউএসএ তে বা ইয়েতে, এই প্রশ্নটা আমি যদি ভাইদেরকে করি যে ম্যাটেরিয়াল সায়েন্স নিয়ে আসলে ইউএসএ তে কেমন পরিমাণ রিসার্চ হচ্ছে, নরমালি স্যার এটাই আমার প্রশ্ন। আমি বলি, এটা আসলে একটা কনফিউজিং কোয়েশ্চেন। মানে তুমি আসলে ম্যাটেরিয়াল সায়েন্স আসলে প্রত্যেকটা ফিল্ডই আসলে যথেষ্ট ভালো। এখানে স্পেসিফিক ভাবে মনে করো তুমি আসলে কম্পিউটার সায়েন্সে পড়ছো, তার মানে এই না যে তুমি ম্যাটেরিয়াল সায়েন্সে রিসার্চ করতে পারছো না। কারণ এখানে দেখা যায় অনেক ম্যাটেরিয়ালস সিমুলেশনের কাজ চলতেছে, এবং সিমুলেশন প্রেডিক্ট করে, রেজাল্ট প্রেডিক্ট করে ওইটা এক্সপেরিমেন্টালে বাস্তবায়ন করে, এটাও কিন্তু একটা অনেক মানে মনে করো অনেক জিনিস আসলে বাস্তবায়ন করা যাচ্ছে না প্রেডিক্ট করে। মনে করেন আমার ক্ষেত্রে, আমাদের এখানে আমার কার্বন ডাইঅক্সাইডের মিথেনের ক্ষেত্রে অনেক প্যারামিটার দিয়ে প্রসেসররা চেষ্টা করে একটা কাইনেটিক মডেল দাঁড় করিয়ে প্রেডিকশনটা কি কি রেজাল্ট আউটপুট আসবে। সিমুলেশন আর এক্সপেরিমেন্টালের রেজাল্টের গ্যাপ, এসব মানে আসলে হচ্ছে কি, ম্যাটেরিয়াল সায়েন্স নিয়ে সব জায়গায় কাজ হয়, সব প্রত্যেকটা ফিল্ডই আসলে ভালো। ম্যাটেরিয়াল সায়েন্সের দেখা যাবে তুমি কম্পিউটার সায়েন্সের পার্টটা করতেছো, প্রোগ্রামিং নিয়ে কাজ করতেছো ম্যাটেরিয়াল সায়েন্সের, এটা কিন্তু ম্যাটেরিয়াল সায়েন্সের ফিল্ডেরই। আমাদের এখানে অনেকে সিমুলেশন বেস কাজ করে, ওরা কিন্তু প্রোগ্রামিং নিয়ে কাজ করে, সারাদিন কম্পিউটারে বসে থাকে, জাস্ট লাইক বর্তমানে ডালিয়া সিমুলেশন বেসড কাজ করছে। তো আসলে মোটামুটি দেখা যায় সব ফিল্ডে মোটামুটি ভালো। একটা এসব হচ্ছে ফিল্ডগুলো হচ্ছে একটার সাথে একটা ইন্টারকানেক্টেড। তো তুমি যেটাতে স্কিল ওইটাতেই আসলে ফোকাস করা উচিত। তুমি যে ম্যাটেরিয়াল সায়েন্সের প্রসপেক্ট ভালো এই জন্য আমি ম্যাটেরিয়াল সায়েন্সে যাব, এটা আসলে ভুল ধারণা মনে হয় আমার কাছে। তুমি যেটাতে স্কিল, তুমি ওই জিনিসটা ম্যাটেরিয়াল সায়েন্সের ওই ফিল্ডে কন্ট্রিবিউট করবা তোমার স্কিলটা। তুমি মনে করো প্রোগ্রামিং এ ভালো, তাই বলে তুমি এক্সপেরিমেন্টাল সেকশনে ম্যাটেরিয়াল সায়েন্সে এক্সপেরিমেন্টাল রিলেটেড কাজ হয়, তাই বলে আমি ম্যাটেরিয়াল সায়েন্সে যাব। তুমি তোমার স্কিল, প্রোগ্রামিং স্কিলটা ম্যাটেরিয়াল সায়েন্সে কাজ লাগাতে পারো, তুমি ওইভাবে কন্ট্রিবিউশন করার চিন্তা করবা।
তোমার ওয়ে অফ থিঙ্কিংটা চেঞ্জ হইতে হবে। এটাই বলছি। এই আর কি। আমি একটু রুবাইদ একটা সম্পূরক প্রশ্ন করি, সেটা হচ্ছে আমাদের বর্তমান জেনারেশন বা আমাদের প্রেজেন্ট যে স্টুডেন্ট, তারা দেখা যাচ্ছে 2 দিন কম্পিউটার প্রোগ্রামিং, 2 দিন আর্ডুইনো, 2 দিন রিসার্চ, 2 দিন ম্যাটেরিয়াল, 2 দিন ইমেজ প্রসেসিং, 2 দিন এইভাবে করতে করতে, কিন্তু আমি পার্সোনালি ফিল করি যে আসলে এক্সপার্ট হলে যে কোনো একটাতে এক্সপার্ট হওয়াটাই ভালো, এবং পরে ওটাকে কাজে লাগিয়ে ডেভেলপমেন্টের সুযোগ হয়। এটা আসলে আমাদের ন্যাশনাল প্রবলেম যে আমরা সবকিছুতে এক্সপার্ট হতে চাই, কিন্তু আলটিমেটলি এন্ড অফ দ্য ডে আমরা আসলে কিছুই পারি না। তো এই ব্যাপারটাতে তুমি একটু কিভাবে বলবা যে আসলে মানে কোন ফিল্ডটাতে, মানে আমার মনে হচ্ছে কমফোর্ট জোনটাতে এমফাসিস করা উচিত নাকি, এটা একটু হ্যাঁ, প্যারালালি অবশ্যই। মনে করেন আমার ক্ষেত্রে হচ্ছে আমার প্রফেসর, এখানে আমাদের অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আছে, কিন্তু প্রফেসর সবাইকে কিন্তু সবগুলো ইনস্ট্রুমেন্টের ট্রেনিং দেয় না। মনে করেন আমার ক্ষেত্রে আমাকে প্রফেসর বলছে আই ওয়ান্ট টু বি এসইএম এক্সপার্ট, মানে আমি অন্যান্য এসইএম সবগুলো এইসব করবো, অথবা আমাকে এক্সপিএস এর এক্সপার্ট, সবগুলো কখনো দেয় না। মানে টিএম এর জন্য আলাদা একটা স্টুডেন্ট আছে, ও টিএম পারে, ওদেরকে সবসময় আমার স্যাম্পলের টিএম দরকার হলে আমি ওকে দেই। তো সেক্ষেত্রে আসলে মাল্টিটাস্কিং, এই ক্ষেত্রে মাল্টি স্কিলড হওয়া অবশ্যই ভালো, বাট প্রথম দিকে আসলে একটা স্কিলের প্রতি নজর দেওয়া উচিত। এই যে মনে করেন ও বলে আমি আমার আসলে স্কিলটা ওই কমফোর্ট জোনটা, যেটা আপনি যেটাতে কমফোর্ট ফিল করবেন এবং ওইটাকে যদি আপনি প্রফেশন বানাইতে পারেন, এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় একটা, আপনি এনজয় লাইফটাকে এনজয় করতে পারবেন, আপনার স্ট্রাগল করতে হবে না। কমফোর্ট জোনের মধ্যে যদি স্পেসটা থাকে, প্রফেশনাল স্পেসটা থাকে, এইটাই তো আমি বলবো সবসময় আসলে একটা স্কিল, এরপর আপনি একটা স্কিলড হয়ে গেলে আপনি পরবর্তী স্কিলের জন্য, বর্তমানে মনে করেন আমি এখন আমার মনে হচ্ছে আমার পাইথনটা শেখা উচিত, আমার সলিড ওয়ার্কস, আমার তিনটা, আমি এখন আমার ফিলোসফি তিনটা, আমার সলিড ওয়ার্কস, পাইথন আর হচ্ছে ম্যাটল্যাবটা আমি আসলে একটু উইক। সলিড ওয়ার্কসটা আমার মনে হয়েছে আমার পেপারে ড্র করার জন্য আমার সলিড ওয়ার্কসটা আসলে জানা উচিত। তারপরে ডাটা অ্যানালাইসিসের জন্য আমার মনে হয়েছে আমি বিভিন্ন জার্নালের ছবি টবি ডাটা অ্যানালাইসিস দেখে মনে হয়েছে আসলে পাইথন এত ক্লিনলি কিভাবে ডাটাকে রিপ্রেজেন্ট করে, তখন আমার মনে হচ্ছে না আমার পাইথনটাও শেখা উচিত। আমি বর্তমানে পাইথন নিয়ে কাজ করছি, আমার মনে হচ্ছে আমার ডাটা অ্যানালাইসিসটা আমি অরিজিন দিয়ে করবো না, আমি পাইথন দিয়ে করবো। তারপর এভাবেই আসলে আস্তে আস্তে মনে করো আমি এভাবেই কাজটা করা উচিত। ওকে, এই ক্ষেত্রে একটা জিনিস রুবাইদ যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে সফট স্কিল পার্টটা আসলে লাগবে, সফট স্কিল গুলো লাগবে, রাইটিং মানে এই এগুলো আসলে সফট স্কিলে পড়ে। কিন্তু আমার যে বেসিক স্কিল, যে আমি কি পারি, আমার রিসার্চ এক্সপার্টিস কি, সেটা কিন্তু একটাতেই থাকবে। বাকিগুলো হচ্ছে আমি ম্যাটল্যাবে কাজ করি কিনা, সেটা যদি না আমার একদম ফোকাস, আমি ম্যাটল্যাবে একটা গ্রাফ, সেটা একটা কাজ হইতে পারে সিম্পল, তার জন্য আমার ম্যাটল্যাবে একদম কোর প্রোগ্রামার হইতে হবে না। কিন্তু আমার যদি একটা স্পেসিফিক ফিল্ড থাকে, আমি জানি আমি এটাতে কাজ করব, বাকিগুলো ওটাকে সাপোর্ট করার জন্য আমি বিভিন্ন স্কিল গুলো নিয়ে আসতে পারি। এই যে তুমি বললা সলিড ওয়ার্কস নিয়ে আসতে পারলাম, এখন অনেকে মনে করছে সলিড ওয়ার্কস শিখে আমার ওটা ক্যারিয়ার হয়ে গেল, দ্যাট ইজ নট লাইক দ্যাট। কারণ মানে এক্সপার্টিস জিনিসটা অন্য একটা ব্যাপার, সেটাতে একটা ফোকাসড হয়ে বাকিগুলো এডিটিভ হবে। যে পাইথন, তুমি এখন পাইথন এক্সেলে তো গ্রাফ করা যায়, অরিজিনাল গ্রাফ করা যায়, ম্যাটল্যাবেও গ্রাফ করা যায়, এখন তুমি পাইথন ইউজ করছো, সো দেয়ার ইজ অপশন, তুমি ইউ ক্যান বি এক্সপার্ট ইন এনি ওয়ান অফ দেম, বাট দ্যাট ইজ নট ইওর ক্যারিয়ার পাথ। আচ্ছা, আমরা পরের পার্টে হ্যাঁ স্যার আমার এখানে হ্যাঁ আমাদের টিএম এসইএম এর ট্রেনিং করার সময় এখানে যারা ইনস্ট্রাক্টর ছিল, আমি একটা ইনস্ট্রাক্টরকে বলছি ও এত স্কিল টিএম এর ব্যাপারে, আমি বলছি তোমার আমি আমার ব্যাচেলর, মানে ও মানে ব্যাচেলর ও টিএম নিয়ে কাজ করেছে এবং ওটাতে এত বেশি স্কিল হয়েছে, ও বর্তমানে এখানে হাই পেইং একটা ইনস্ট্রাক্টর টিএম এ, মানে ওই স্কিলটা ডেভেলপ করে কিন্তু ও এখন ওইখানে ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছে। ওদের কোনো কাজ নেই, খালি আমাদেরকে শিখানো, বসে থাকা, এই টাইপসের। মানে ও এখানে আমি আসলে খুব জেলাস ফিল করছি, ও আসলে ও কমফোর্টটাকে মানে এত ভাবে এফিশিয়েন্টলি ও ড্রাইভ করে। তো এখানে ও আসলে খুব লাকি মনে হয়েছে, সাকসেসফুল, ওর স্কিলটাকে প্রফেশন বানাই ফেলছে। এই আর কি, সবাইকে উচিত আসলে এবার কমফোর্ট জোনে নিয়ে আনা, কমফোর্ট জোনটাতে ট্রাই করা সবকিছু। রাইট রাইট রাইট। নেক্সট, আর কারো কোনো কোশ্চেন? আরো কোশ্চেন চাচ্ছি আমরা, ফিল ফ্রি টু আস্ক এনিওয়ান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম মুস্তাক, আসসালামু আলাইকুম স্যার। প্লিজ। মুস্তাক আহমেদ স্যার, 7th সেমিস্টার রানিং। স্যার আমার একটা কোশ্চেন স্যার, ইমেল করার সময় কি স্যার একই ডিপার্টমেন্টের দুইজন? মুস্তাক, তুমি দুইজনের মধ্যে কাকে কোশ্চেনটা করছো এটা বললে ইজি হয়ে যায়, তারা আনসার দিতে পারবে তাড়াতাড়ি হয়ে স্যার যাবে। দুইজন স্যার, দুইজনকে সমস্যা নাই, যে কেউ আনসার দিলে হবে। আচ্ছা আচ্ছা স্যার, একই ডিপার্টমেন্টের অধীনে দুইজন প্রফেসরকে একজনকে প্রথমে ইমেল করে তার কিছুদিন পরে কি
আরেকজন প্রফেসরকে ইমেল করা যাবে কিনা, বেশ কিছুদিন পরে কি আরেকজন প্রফেসরকে ইমেল করা যাবে কিনা সেটাই আর কি। হাবিবা যদি বলো। হাবিবা স্যার আনসারটা রুবাই দিলে ভালো হবে, কারণ আমার এই এক্সপেরিয়েন্সটা কম ইমেলের ক্ষেত্রে। আচ্ছা রুবাই, হ্যাঁ রুবাই গো অ্যাহেড। ওকে, আমি আবার আগের কথাটাই বলছি। অবশ্যই দিবা। তুমি একজনের জন্য তার কতক্ষণ কয়দিন বসে থাকবা? তুমি তোমার অপরচুনিটি খুঁজবা, তোমার তোমার ফোকাস থাকবে তোমার অপরচুনিটির দিকে। আমি একজনকে দিছি ওর জন্য দেউলিয়া দিওয়ানা হয়ে যাবো, এই ধরনের আসলে চিন্তা করার দরকার নেই। হ্যাঁ, তুমি সেক্ষেত্রে ফর্মালিটিটা মেনটেন করবা। তুমি ইমেলটা দেওয়ার পরে তোমার একটা লিমিট ঠিক করবা, না আমি 3 দিন ওয়েট করবো। 3 দিন ওয়েট করার পরে ওকে আবার আরেকটা রিমাইন্ডার, পারহ্যাপস ইউ ফর মিসড মাই ইমেল, এই টাইপের কিছু একটা ইমেল দিবা। এরপরেও যদি রেসপন্স না আসে তাহলে তুমি তোমার রেজাল্টটা বলবা, তুমি তোমার থিওরি দিয়ে বলবা হ্যাঁ উনি আমাকে ইন্টারেস্টেড না। কারণ এরপরে পরবর্তীতে কিন্তু তোমাকে রিপ্লাই দিলেও তখন তুমি তোমার ডিফেন্সটা করতে পারবা, কেননা বলতে পারবা তুমি আমি তোমাকে রিমাইন্ডার ইমেল দিয়েছি, তুমি তো আমাকে রিপ্লাই দাওনি। তো সেক্ষেত্রে তো অবশ্যই দিবা। তুমি তোমার অপরচুনিটি হারাবা কেন? সবাইকে তুমি মেল দিবা, বাট ফর্মাল ওয়েতে একজন করে দিবা এবং একটা টাইম গ্যাপ রাখবা দেওয়ার ক্ষেত্রে। এটাই। মানে আমি যদি ক্লিয়ার করি রুবায়েত, হয়তো আমি 1 সপ্তাহ ওয়েট করবো, 1 সপ্তাহের মধ্যে একজন প্রফেসরকে 2 বার করলাম, রেসপন্স না পারলে আমি সেকেন্ড প্রফেসরের কাছে চলে গেলাম, এটা বলতে যাচ্ছ? জি স্যার, আমি এটাই বলতে চাচ্ছি। ওকে, গুড গুড, ভেরি গুড অ্যান্সার। হ্যাঁ, এরপর আর কারো কোনো কোশ্চেন? এনিওয়ান এলস? জাহিদ, জাহিদ করবা কিছু? আওয়াজ শোনা যাচ্ছে না জাহিদ। আর কেউ? জাহিদের আওয়াজ শোনা যাচ্ছে না। জাহিদ, তোমাকে শোনা যাচ্ছে না। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ইব্রাহিম, প্লিজ গো অ্যাহেড। রোবার্ট ভাই হচ্ছে যে উনি মেনশন করছেন যে ওনার কিছু ইনস্ট্রুমেন্টাল এক্সপেরিয়েন্স আছে, যে উনি কাজ করছেন ইনস্ট্রুমেন্ট নিয়ে, অর্থাৎ রিয়েল ওয়ার্ল্ড এক্সপেরিয়েন্স আছে, কিন্তু হচ্ছে আমাদের এখানে যারা বেশিরভাগ স্টুডেন্টদের হচ্ছে যে এক্সপেরিয়েন্সটা নাই। তো সেই ক্ষেত্রে এই জিনিসটা কিভাবে ব্যাকআপ দেওয়া যাবে, যদি ডালিয়া আপু কিছু বলতেন। আমি আসলে তোমার কথাটা বুঝিনি, আরেকবার বলবা? মানে কি ধরনের এক্সপেরিয়েন্স, এটা কি একটু বলো তো আরেকবার। অর্থাৎ যদি কেউ পোস্ট গ্রাজুয়েট করতে গেলে তো হচ্ছে যে অর্থাৎ বিভিন্ন ধরনের টুলস বা মেশিনস নিয়ে কাজ করতে হয়। তো আমাদের এখান থেকে যারা যাচ্ছে তাদের হয়তো বা এই সুযোগটা নেই, সবারই হয়তো বা সায়েন্টিফিক কাউন্সিলে গিয়ে তো কাজ করার মানে সুযোগটা হয় না। তো ওই জিনিসটা কিভাবে ব্যাকআপ দেওয়া যাবে বা কি করা যায়? হ্যাঁ, এটা আসলে বলি আমি তোমাদেরকে, আমাদের কিন্তু আসলে অ্যাটমিক এক্সআরডি নিয়ে খেলছি এরকম না। ওরা আমাদেরকে কখনো আসলে ধরতে দেয় না এক্সআরডি এসইএম এসব, কারণ ওদের বাংলাদেশের প্রেক্ষাপটে এসব ওদের জন্য অনেক দামি ইনস্ট্রুমেন্ট, এসব স্টুডেন্টদেরকে ধরতে দেওয়া যাবে না। অন্তত আমাদেরকে দেখানো উচিত ছিল ওদের কিভাবে এক্সপেরিমেন্টটা করে, এটাও কিন্তু ওরা করে নাই খুব একটা। তো তাই বলে আমরা এখানে মানে তুমি অন্তত এসইএম সম্পর্কে তোমার একটা প্রফেসর চাই, তোমার আসলে একটু ধারণা আছে কিনা, তুমি অন্তত এসইএমটা সম্পর্কে কি করে, আসলে তুমি কি করতে চাও, তোমার ম্যাটেরিয়ালসে এসইএমটা করলে কি কোয়েশ্চেনের অ্যানসার পাবা, এইটা চাই আসলে। ও আসলে তোমাকে এখানে ওর মতো করে ডেভেলপ করবে এখানে আসার পর। এটা তুমি এখানে এসইএম নিয়ে প্র্যাকটিস ট্রেনিং থাকলো, এক্সপেরিমেন্টাল ইস্যু থাকলো না থাকলো, বাট ও চাই তুমি ওর ডাটা, ওর রিসার্চ প্রজেক্টের ডাটা অ্যানালাইসিস করার স্টোরিটা বিল্ড আপ করতে পারবে নাকি, স্টোরিটা বুঝবা নাকি, এই ক্যারেক্টারাইজেশনটা কেন করতেছে, এই আইডিয়াটা আছে নাকি। তার মানে এই না যে তোমাকে এক্সপেরিমেন্টাল থাকতেই হবে, তোমার আইডিয়াটা থাকলে হচ্ছে, এটাই। থ্যাংক ইউ। এই ক্ষেত্রে আমি ইব্রাহিম একটু আনসারটা দিতে পারবো, সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ইজ নট দ্য এন্ড অফ রিসার্চ। মানে এক্সপেরিমেন্টাল পার্টই রিসার্চের পার্ট না। এক্সপেরিমেন্টাল রিসার্চে আমরা যাই যখন ইম্প্যাক্টটা একটু বেশি হয় আর কি, কিন্তু স্টিল উইদাউট এক্সপেরিমেন্টাল রিসার্চ তোমার সিমুলেশন ওয়ার্ক ক্যান বি, you can be part of a team where you run the simulation and someone else do the experiments. So মানে end of the day সেই সেম কথাটাই, তুমি যেটা পারো সেটার এক্সপার্ট হও। কারণ এখন তো আর এক্সপেরিমেন্ট মানে তোমাকে ওখানে গিয়েও যে এক্সপেরিমেন্টাল রিসার্চ করতে হবে দ্যাট ইজ নট নেসেসারি। আর ডালিয়া এখন যেমন সিমুলেশন করছে, তাহলে ওই সিমুলেশনটা তো ওকে শিখতে হচ্ছে। তো তুমি যদি এটা আগে থেকে শেখা থাকে দেন ইটস মেক থিংস ইজিয়ার। যে কোনো পিএইচডি লেভেলে তুমি যখন যাবা তোমাকে কিন্তু নতুন কিছু শিখতেই হবে। মেইন পার্ট হচ্ছে তোমার কিছু ব্যাকগ্রাউন্ড আছে কিনা। তুমি যদি এখন রিসার্চে গেলা ফর এক্সাম্পল, তুমি প্লেজারিজম কি সেটাই জানো না, তুমি তো ধরা খেয়ে যাবা। তো প্রফেসররা চায় জেনারেলি তোমার ব্যাকগ্রাউন্ডটা আছে কিনা, একটা পেপার রাইটিং এর এক্সপেরিয়েন্স আছে কিনা, তুমি একটা রিসার্চ করতে পারছো কিনা, প্রবলেম ডিটেক্ট করতে, প্রবলেম সলভ করতে মেথডটা জানো কিনা।
ইটস নট নেসেসারি যে তোমাকে এক্সপেরিমেন্টাল রিসার্চ থাকবে, কিন্তু একটা প্রফেসর যখন তোমাকে নিবে, তোমাকে কোন একটা স্কিল দেখে তো নিবে, সেই স্কিলটা সিমুলেশন হতে পারে, সেই স্কিলটা এক্সপেরিমেন্টাল হতে পারে। ডালিয়া, তুমি আমার সাথে কি এগ্রি করবা আমার কথাটার সাথে? জি স্যার, এটা আমি পুরোপুরি এগ্রি করি। কারণ আমি যখন এই প্রজেক্টে আসি, তখন হচ্ছে আমার প্রফেসর যখন আমাকে অ্যাসাইন করা হয়েছে, আমি আসলে প্রথম যে প্রফেসরের সাথে জয়েন করছি, পরবর্তীতে আমি অন্য প্রজেক্টে জয়েন করছি। আর ডিপার্টমেন্ট থেকে ওই প্রজেক্টটা যখন পাইছে, তখন ওরা ডিপার্টমেন্টের ইন্টারনাল অনেকগুলো স্টুডেন্ট ওই প্রজেক্টে নিচ্ছিল, তো আমাকে ওই প্রজেক্টে ইনভলভ করছে। তো তখন আমাকে বারবারই ওরা চাচ্ছিল মানে সিমুলেশন বেসড কাজ দিতে, কিন্তু আমি ওদেরকে বলছি আমি কখনোই সিমুলেশন করবো না, আমি এক্সপেরিমেন্টাল কাজই করবো। আমাকে যে কাজই দাও আমি সেটা করবো, কিন্তু আমি এক্সপেরিমেন্টাল করবো, আমি কখনো সিমুলেশন করবো না, কারণ আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালো পারি না, এটা আমার দুর্বলতা। তো শেষ পর্যন্ত আমি এই কাজটা পাইছি আল্লাহর রহমতে। অনেক চাইছিল ওরা আমাকে যে আমাকে সিমুলেশন বেসড কাজ দিবে, আমি নিবো না, কোনোভাবেই নিই নাই। তারপর আমি শেষে এক্সপেরিমেন্টাল কাজে নিয়েছি, কিন্তু এখানে এসে আমার কিছু সিমুলেশন করতে হচ্ছে, সিমুলেশন ছাড়া আসলে উপায় নাই, করতেই হবে। কিন্তু এটা হচ্ছে মডেলিং বেসড সিমুলেশন, সো এটা খুব একটা সমস্যা হচ্ছে না আমার জন্য। যেগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেসড সিমুলেশন, ওইগুলোতে আমি একটু দুর্বল, আমি ওই সাইডে সেজন্য যাইনি। তো যে যেটা পারে সেটাতেই ফোকাস করা উচিত সবসময়, সেটা কিন্তু যদি প্রথমেই যেটা পারি না সেটা প্রফেসরের ভয় অ্যাকসেপ্ট করে ফেলি, কিন্তু লাস্টে বিপদে পড়ে যেতে হয়। তো যেটা পারে সেটাতেই ফোকাস করা উচিত। আমি একটা কথা বলি, আসলে সিমুলেশনের ইম্পর্টেন্সটা আসলে খুব মানে কতটুকু এটা আসলে অনেকেই জানে না। আসলে মনে করেন আপনি একটা দেয়াল ভাঙার আগে মনে করেন ওটার রিঅ্যাকশন কি হবে, এটার জন্য আপনাকে অন্তত একটা ইটের টুকরা মারতে হবে। মানে প্রেডিকশন জিনিসটা আসলে অনেক কিছুই আপনার আপনি মনে করেন একটা এক্সপেরিমেন্ট কিন্তু রেজাল্ট 0 হইতে পারে। তো সেক্ষেত্রে সিমুলেশন কিন্তু এক্ষেত্রে অনেক এফিশিয়েন্ট। একটা সিমুলেশনের রেজাল্ট দেখে আপনি বুঝতে পারবেন গ্যাপ অবশ্যই হবে, কিন্তু রেজাল্ট সিমুলেশনে যদি 0 আসে আপনি কখনোই মানে ওই দিক দিয়ে এফিশিয়েন্ট যদি না হয় আপনি কখনোই এক্সপেরিমেন্টাল সেকশনটা ওই দিক দিয়ে ড্রাইভ করবেন না। তো সেক্ষেত্রে আসলে সিমুলেশনটা কষ্ট অবশ্যই। সিমুলেশন প্রোগ্রামিং অনেক ধরনের, আমি নিজেও মনে হয় না আমার খুব ইচ্ছা আসলে মানে কাইনেটিক মডেল নিয়ে কাজ করা, কিন্তু আমার মনে হয় না আমি আসলে পিএইচডি লাইফে শিখতে পারবো, কারণ আমি এক্সপেরিমেন্টাল সেকশনে আছি। প্রেডিকশন জিনিসটা আসলে অনেক দরকার, কেননা তো সেই সিমুলেশনটা আসলে মানে সবাইকে বলবো যে যাদের আসলে স্কিল আছে সিমুলেশন, বিভিন্ন প্রোগ্রামিং জানে, ল্যাঙ্গুয়েজ জানে, তাদেরকে বলবো অবশ্যই সিমুলেশনটা মানে একটু প্র্যাকটিস করা উচিত। কঠিন বলতে এটা আমাদের প্রেক্ষাপটে কঠিন, তোমার প্রেক্ষাপটে কঠিন নাও হইতে পারে, এটা বলতে চাইছি। আচ্ছা, কিছু যেমন আমাদের রিসার্চ, আমার অপটিক্সে মাইক্রোফেব্রিকেশন, আমাদের সিমুলেশনটা পার্ট। আগে সিমুলেশন করে আমাকে দেখতে হবে যে আমি ডিভাইসের ওয়েট, লেংথ, হাইটটা কত হবে, আমি আসলে কি বানাবো একটা এক্সপেরিমেন্ট। সুতরাং এখানে সিমুলেশনটা ম্যান্ডেটরি। আমার যদি স্কিলটা থাকে যে অ্যাটলিস্ট আমার সিমুলেশনটা এখানে করা থাকে, আমি ওখানে গিয়ে জাস্ট এক্সপেরিমেন্টাল সেকশনে ঢুকে গেলাম। তো মানে আমাদের জেনারেল পার্সপেক্টিভটা হবে আমাদের সবাইকে অ্যাটমিক এনার্জিতে যেতে হবে, দ্যাট ইজ নট নেসেসারি। দ্য নেসেসারি থিং ইজ যে কোনো একটা সেকশনে নিজেকে স্কিলফুল করা, যেটাতে প্রফেসররা পরে আমাকে নিয়ে যাবে। দ্যাটস দ্য থিং। আর কারো কোনো কোশ্চেন? আর কেউ কোশ্চেন করতে চাও? আসসালামু আলাইকুম স্যার। কথা কি বোঝা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। কৌশিক। হ্যাঁ স্যার, স্যার আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যারা জিআরই, মানে আমি তো এখন স্যার থার্ড ইয়ারে, সেকেন্ড ইয়ারে, তো স্যার এখন থেকে যদি জিআরই প্রিপারেশন বা আইএলটিএস প্রিপারেশন, তো যারা চট্টগ্রামে আছে তারা কি স্যার চট্টগ্রামে কোচিং সেন্টার গুলো থেকে ঘুরতে হবে? আর অনেকেই শুনি যে হচ্ছে জিআরই কোচিং সেন্টার গুলো আর আইএলটিএস এর কোচিং সেন্টার নাকি চট্টগ্রামে ভালো না, তো ঢাকায় যাওয়ার জন্য অনেকেই মানে করে আর কি উৎসাহ দেয়। তারপর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে স্যার আমাদের যে ফোর্থ ইয়ারের প্রজেক্ট, এটা তো বললেন হচ্ছে মানে সিজিপিএ এর উপর ডিপেন্ডেন্ট না, মানে যে কেউ করতে পারবে। এখন কথা হচ্ছে স্যার এই যে রিসার্চের টপিকটা, এটা কি স্যার ডিপার্টমেন্ট আমাকে সিলেক্ট করে দিবে নাকি আমি নিজে সিলেক্ট করে নিব? এই দুইটা কোশ্চেন স্যার। প্রথম হচ্ছে যে আমি লিখে নিয়েছি, আমি অ্যানসার করি। নাম্বার 2 কোশ্চেন, যেটা তোমার প্রজেক্টের রিসার্চ, সেটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টটা এখন যে বর্তমানে যে নীতিতে চলছে সেটা হচ্ছে তুমি সুপারভাইজার সিলেক্ট করবা। সুপারভাইজার সিলেক্ট করবা। আমাদের ডিপার্টমেন্টে বর্তমানে 15 জন টিচার আছেন, ওনাদের রিসার্চ ফিল্ড খুবই ডাইভার্স। তো তুমি যে ফিল্ডটাতে তুমি কমফোর্ট ফিল করো, তুমি ওই সুপারভাইজার যদি এগ্রি করেন তোমাকে নেওয়ার, তখন তুমি ওই সুপারভাইজারের সাথে কাজ করলে তুমি তোমার টপিকে কাজ করতে পারবে। তাহলে এখানে ভেরি সিম্পল, তোমার সুপারভাইজার যে ফিল্ডে কাজ করছেন, তোমার রিসার্চ ইন্টারেস্ট যদি ওনার সাথে ম্যাচ করে, তুমি ওনার সাথে গিয়ে কথা বলবা, উনি যদি এগ্রি করেন তাহলে
তুমি তোমার ফিল্ডে কাজ করতে পারলা, তাহলে রিসার্চ ফিল্ডের পার্টটা শেষ, এটা কমপ্লিটলি সুপারভাইজার এন্ড তোমার উপর। এখন এটা হচ্ছে আনসার। আর ফার্স্ট কোশ্চেনের আনসার রুবায়েত দিবে। জিআরই করার জন্য চট্টগ্রামে কোচিং করবো না ঢাকায় যাবো? জিআরইর জন্য আসলে কোচিং দরকার নেই, জিআরইর জন্য আসলে কোচিং দরকার নেই, এটা সম্পূর্ণ ভাতাবাজি। আমাদের সমস্যা হচ্ছে আমাদের টাকা খরচ না করলে সিরিয়াস টেস্ট আসে না, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তুমি টাকা খরচ করলে দেখবা তোমার সিরিয়াস, তুমি কিন্তু ওই টাকা না খরচটা ওই জিআরইতে দেখা গেছে, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, তুমি বইয়ে যে কথাগুলা পড়বা জিআরইর ব্যাপারে কোচিং এর সেম কথাগুলাই শুনবা। ও হয়তো তোমাকে একটু কলম দিয়ে দেখাই দিবে হয়তো, কিন্তু বিনিময়ে দেখবা তো তোমার থেকে 10,000 টাকা খাই ফেলছে এবং 5 দিন পরে দেখবা তুমি আর ইন্টারেস্টেড হচ্ছ না। আমার ক্ষেত্রে তাই হয়েছে। তো এইখানে ভালো না এখানে ভালো না এই কথাগুলো আসলে মানে আনার দরকার নাই। তুমি সর্বোচ্চ হ্যাঁ তুমি মাগুস কিনতে পারো, মাগুসের অ্যাকাউন্ট কিনতে পারো, এটা অনেক হেল্প করছে আমাকে। তুমি মাগুসের অ্যাকাউন্ট কিনতে পারো, তুমি ম্যানহাটনের পেইড মক টেস্ট গুলো নিতে পারো, এগুলো তোমাকে অনেক হেল্প করবে। এবং ইনফ্যাক্ট আমি তোমাকে বলি আমার সবচেয়ে বেশি হেল্প করছে ম্যানহাটনের বইগুলো, ম্যানহাটনের পেইড মক টেস্ট এবং মাগুসের ভিডিওগুলো। জিআরই কোচিং আমাকে কোনো ধরনের হেল্প করেনি। আমি 5 দিনে যাওয়ার পরে নিজেকে আসলে একটা গাধা মনে হয়েছে, শুধু 10,000 টাকা নষ্ট করছে, এটাই। তো তুমি এই জিনিসটা আসলে বাদ দিয়ে দেওয়া উচিত, কোচিং এ যাওয়া উচিত না। তুমি একটু অনলাইনে রিসার্চ পড়ো, তোমার কোর্সের মতো করে পড়ো, তাহলে তুমি বুঝবা আসলে সিরিয়াসনেসটা আসলেই হচ্ছে বড় ব্যাপার, সিরিয়াসনেসটাই হচ্ছে আসলে বড় ব্যাপার এখানে। এক্ষেত্রে রুবায়েত আমি যেটা করি সেটা হচ্ছে আমার কাছে যারা আসে তাদেরকে বলে দিই রেজিস্ট্রেশনটা করে আমার সাথে কথা বলো, তাহলে দেখা যায় অটোমেটিক। আলহামদুলিল্লাহ যারা এভাবে করছে তারা তো মিনিমাম 310 তো সবাই পাইছে, তাই না? 310 এর নিচে অনেকের সাথে আমার যুদ্ধ করতেছে, মানে কথাবার্তা বন্ধ হয়ে যাবে এরকম সিচুয়েশন অনেকের সাথে যেতে হয়েছে, কিন্তু মোটামুটি অনেকেই সাকসেসফুল। যে জিআরটা রেজিস্ট্রেশনটা করতে হবে, দ্যাটস দ্য ট্রিক, আদার কোনো ট্রিক নেই। রেজিস্ট্রেশন করে এবার যুদ্ধে নেমে পড়ো, 3 মাস পরে রেজিস্ট্রেশন করো, এরপরে এবার যুদ্ধ লাগো। ঠিক আছে, এরপর আর কারো কোনো কোশ্চেন? স্যার আমি জাহিদ হাসান, আমার একটা কোশ্চেন ছিল স্যার রুবায়েত ভাই। হ্যাঁ জাহিদ, প্লিজ গো অ্যাহেড। স্যার রুবায়েত ভাই অ্যাটমিক এনার্জি সেন্টারের এক্সপেরিয়েন্সটা বলছে, তো উনি এসিএম এবং এক্সআরডি যে এই এক্সপেরিমেন্ট গুলা উনি মানে হয়তো কাজ করছে অথবা দেখছে, তো আমার ক্ষেত্রে ঠিক স্যার সেমটাই হয়েছিল যে স্যার এক্সআরডি এসিএম এফটিআই এরকম বিভিন্ন কাজ আমার সামনে যেরকম মেশিনে করা হয়েছে বা আমি দেখে যতটুকু অভিজ্ঞ হয়েছি, সেটা কি আমি আমার সিভিতে কোনো রকমে অ্যাড করতে পারবো কিনা? আর স্যার আমার সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে ডাটা অ্যানালাইসিস এর জন্য আমরা অরিজিন প্রো ইউজ করি। অরিজিন প্রো অনেক ভালো একটা সফটওয়্যার যেটা আমি জানি। তো ভাই বলেছিল পাইথনে এখন শিখতেছে, পাইথনে করবে। তো আমাকে যদি পাইথনে না করতে চাই অরিজিন প্রোতে থাকবো নাকি পাইথনে করতে পারলে সেটা আমার জন্য বেটার হবে? আচ্ছা আমি প্রথম কোশ্চেনের অ্যানসারটা দেই। তুমি এক্সআরডি মানে যতটুকু পারো না তুমি অ্যানালাইসিসটা করতে পারো, তুমি পিক কেমনে বের করতে পারো, এই জিনিসগুলো যদি পারো হ্যাঁ তুমি অবশ্যই এক্সআরডি পারো। তুমি মেশিন এটা তোমার ব্যর্থতা না, তুমি যে মেশিন চালাইতে পারো না, তোমাকে দেয় নাই। তো সেক্ষেত্রে তোমাকে এখানে কিন্তু ট্রেনিংটা দেওয়া হবে। সো ইট ডাজন্ট মিন তুমি এক্সআরডি জানো না। তুমি এক্সআরডি ড্রাইভ যে মেশিন চালানো একটা শিখাই দিলে একটা মানে পড়ালেখা জানে না ও পারবে, তুমি অ্যানালাইসিসটা করতে পারো নাকি এটা হচ্ছে আসলে বড় ব্যাপার। তো সেক্ষেত্রে যদি তুমি অ্যানালাইসিস করতে পারো ধরে নাও তুমি এক্সআরডি পারো, এটা বলবো হ্যাঁ আই এম স্কিলড ইন এক্সআরডি। দ্বিতীয়ত হচ্ছে মানে এক্সআরডি তে অ্যানালিসিসটা অনেকটা মানে ক্লিয়ার হয়ে গেছে আমার কাছে। আমি শুধু জানতে চাচ্ছিলাম যে আমি এটা অ্যাড করতে পারবো কিনা। হ্যাঁ বলো, আবার বলো একটু। আমি যেটা জানতে চাচ্ছিলাম যে এক্সআরডি অ্যানালিসিসটা আমার কাছে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এখন এই মেশিন চালানো বা এই ক্ষেত্রগুলো আমি আমার সিভিতে বা যেখানে আমার অ্যাড করা দরকার প্রফেসরকে মেল করার ক্ষেত্রে সেক্ষেত্রে অ্যাড করতে পারবো কিনা? তুমি মেশিন চালানো এই জিনিসটা তো অ্যাড করার দরকার নাই আসলে, তুমি এক্সআরডি পারো এটা বলবা জাস্ট। কেননা তোমাকে আসলে তুমি এখানে এক্সআরডি এক্সপেরিমেন্টাল যদি মনে করো ড্রাইভ করতে পারো, ওরা কিন্তু তোমাকে ডাইরেক্ট এক্সআরডি দিবে না, ওরা আগে তোমাকে ট্রেনিং করাবে তারপরে এক্সআরডি দিবে। তো সেক্ষেত্রে তুমি অ্যানালাইসিস করতে পারলে, ডাটা এক্সট্রাক্ট করতে পারলে, এটা নিয়ে ধরে নাও তুমি এক্সআরডি পারো। তুমি মেশিন ড্রাইভ নিয়ে আপাতত মানে আমার মনে হচ্ছে তোমার কেননা ওরা তোমাকে এখানে আসলে ট্রেনিং না করানো ছাড়া তোমাকে এক্সআরডি ধরতে দিবে না। তো সেক্ষেত্রে অ্যানালাইসিসটা হচ্ছে বড় ব্যাপার এখানে। তোমার দ্বিতীয় কোশ্চেনটা আসলে আমি বুঝছি, আরেকবার বলবা? দ্বিতীয় কোশ্চেনটা ছিল যে
আমি ডাটাসিস এর ক্ষেত্রে অরিজিন প্রো যে আমি স্কুল সেটা আমি যদি সেটাতেই থাকি তাহলে কি কোনো প্রবলেম হবে কিনা যদি পাইথনে আমি না বলি যাই? এখন আমি নিজেও এখনো অরিজিন ইউজ করি, কারণ আমি আসলে আমি কয়েকটা জার্নাল পেপারের ডাটা রিপ্রেজেন্টেশনটা আমার কাছে এত ভালো লাগছে, আমার কাছে মনে হয়েছে হ্যাঁ আমি এটা তো করতে পারি, এটা তো আমার একটা স্কিল হইতে পারে। আমি যদি পাশাপাশি আমি আসলে অতটা মানে আমাকে শিখতেই হবে না, আমি আসলে পিএইচডি রিসার্চের পাশাপাশি চেষ্টা করতেছি কোর্সেরাতে পাইথনটা এই ধরনের কাজ করতে। তার মানে আমি কিন্তু অরিজিন দিয়ে কাজ করতেছি এবং অরিজিন আসলে অনেক ভালো সফটওয়্যার। তো আমি এটা পরবর্তীতে যদি আমি শিখতে পারি এটা আমার একটা স্কিল হিসেবে, মানে আমার ফোকাস হচ্ছে আমি যদি এদিক থেকে শিখতে পারি, আমার এইম হচ্ছে এটা, আমার যে এটাতে কাজে লাগাইতে হবে এই ধরনের এইম না। তো আমি নিজে অরিজিন ইউজ করি, তুমি অরিজিন পারলে অবশ্যই তুমি অরিজিন ইউজ করবা, তুমি পাইথনের দিকে ফোকাস না দেওয়াই বেটার এখন, এটা বলতেছি যেটা রুবাইত আমি তোমাকে একটু সাপ্লিমেন্ট করব এই ক্ষেত্রে। আমাদের এই যে পার্টটাতে আমাদের স্টুডেন্টরা একটু অ্যাংশাস হয়ে যায় সেটা হচ্ছে মানে আমার একটা স্কিল দরকার, আমার একটা কাজ ইনিশিয়াল লেভেলে আমার দরকার এক্সেলে গ্রাফ করতে পারি কিনা। আমরা ম্যাটল্যাব দিয়ে গ্রাফ করতে যাব, করতে করতে কিন্তু এক্সেলের গ্রাফ শেখাটা হয় না। আমি 4th ইয়ারও পাইছি, এক্সেলে অনেকে পারে না। কি কেন? ম্যাটল্যাবে আমি গ্রাফ করব, ম্যাটল্যাবও হলো না, এক্সেলও হলো না। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে তোমার ডাটাকে রিপ্রেজেন্টেশন করা। ডাটা রিপ্রেজেন্টেশনটা শিখে এক্সেলে শিখলাম, তারপর অরিজিনে গেলাম। অরিজিন কিন্তু আমার এক্সপেরিয়েন্সে অরিজিন ম্যাক্সিমাম জিনিস কভার করে। তাহলে এখন অরিজিনটা আমি শিখে ফেললাম, দ্যাট মিনস আমার এক্সেলের উপর ডিপেন্ডেন্সি কমলো, তাহলে অরিজিনটা শিখলাম। এখন এই যে পার্সোনাল ডেভেলপমেন্ট, এই স্কিলটা ডেভেলপ করা, আমি তো অরিজিন শিখে ফেললাম, আমার তো আর লাইফে চ্যালেঞ্জ নাই, ঠিক আছে, লেটস ট্রাই সামথিং ডিফারেন্ট, আমি নিজেকে স্কিলফুল করি। আমি তখন কি করব, ঠিক আছে লেটস প্লে পাইথন অথবা ম্যাটল্যাব দিয়ে আমি গ্রাফ গুলোকে, আলটিমেটলি কিন্তু গ্রাফ একটাই, গ্রাফে তোমার রেজাল্ট কিন্তু একটা, তুমি সেটা এক্সেল দিয়েও করো, অরিজিন দিয়েও করো। কিন্তু যেগুলো আমরা যখন ফর এক্সাম্পল নেচারে সাবমিট করব, দেন তোমার হয়তো তুমি যেটা পাইথন দিয়ে করেছো সেটা হয়তো গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা খুব সুন্দর হবে। বা আমরা ড্র করতে পারি, কিন্তু পেইন্টেও ড্র করতে পারি, পাওয়ার পয়েন্টে ড্র করতে পারি, ইলাস্ট্রেটরও ড্র করতে পারি। কিন্তু ইলাস্ট্রেটরে ড্র করলে সেটা কি হবে, টপ ক্লাস হবে, এটা হচ্ছে ম্যাক্সিমাম লিমিট। তাহলে আমাদের বারবার আমাদের যেটা এমফাসিস করা হচ্ছে, আমরা বেসিকটা আগে ঠিক করব, মানে হোয়াট উই নিড টু ডু, আমাদের বেসিক। আমি একটা গ্রাফ ড্র করতে পারছি কিনা, সেটা এক্সেলে হোক, যে কোনো, আস্তে আস্তে যখন ঠিক হয়ে যাবে তখন আমরা ট্রানজিশনে যাব, পার্সোনাল ডেভেলপমেন্ট, নিজেকে ডেভেলপ করবো। কিন্তু কোর স্কিল যেটা, আমরা বেসিক স্কিল যেটা, আমরা যখন বলি যে কোনো একটা সার্কিট সলভ, ওহমস ল জানে কিনা বা কার্সচ ভোল্টেজ ল জানে কিনা, এটা জানলে কিন্তু দ্যাটস মোর দেন এনাফ। কিন্তু আমরা যখন বড় সার্কিট অ্যানালাইসিস করতে যাব, কিন্তু বেসিকটা তো কার্সচ ভোল্টেজ ল তো জানতে হবে। এই আমি বড় সার্কিট সলভ করব, সেজন্য কার্সচ ভোল্টেজ ল জানবো না, এখানেই কিন্তু আমাদের স্টুডেন্টদের একটা বিশাল গ্যাপ হয়ে যাচ্ছে, বেসিক স্কিলটাতে আমরা যাচ্ছি না। তো এখানে যারা পার্টিসিপেন্ট আছো, তোমাদের কাছে অ্যাডভাইস হবে, বেসিক আন্ডার গ্রাজুয়েট লেভেলে বা মাস্টার্স লেভেলে আমরা যেটা একটা শিখবো, অরিজিন শিখবো, দ্যাটস উই কমপ্লিট ইট, আমি অরিজিন ফুল কমপ্লিট করবো। আমরা যখন পরে হায়ার স্টাডিজে যাব, আমার অরিজিন জানি নাকি আমি পাইথন দিয়ে গ্রাফ করতে জানি, এটা তোমাকে কিন্তু কোনো প্রফেসর নিবে না। তুমি গ্রাফ করতে পারছো কিনা সেটা এক্সেলে পারলেও চলবে, ওইটা হচ্ছে তোমার রিপ্রেজেন্টেশনটা কত সুন্দর হয়, একটা মানুষ কত স্মার্ট। তুমি একটা শার্ট আর প্যান্ট পরে ডিপার্টমেন্টে গেলেও তোমার কাজ হবে, কিন্তু আবার তুমি খুব স্মার্ট সুন্দর করে রিপ্রেজেন্ট গেলেও স্টিল কাজ হবে। কিন্তু আলটিমেটলি তো তুমি আমার ক্লাসে লেকচার শুনছো, ব্যাপারটা হচ্ছে এরকম। মানে রিপ্রেজেন্টেশনটা ভালো হলে ইটস গুড, বাট রিপ্রেজেন্টেশনটা করতে গিয়ে তুমি একদম কাপড় ছাড়া ক্লাসে চলে আসা, এটা যাতে না হয়। আমি বুঝাতে পেরেছি মনে হয়। জাহিদ, তুমি বুঝতে পেরেছো? জি স্যার বুঝতে পেরেছি। ধ্রুবর একটা কোশ্চেন আছে, ধ্রুব প্লিজ। আমি হচ্ছে কি ওই একটা কমেন্ট করতে চাচ্ছিলাম ওই জাহিদের প্রশ্নের উপরে, যে এক্সআরডি, আমি এক্সআরডি জানি, আমি পাইথন জানি, এটা ওটা জানি। তো একটা আনকমন সিচুয়েশন যেটা হয়, তুমি অ্যাটমিক এনার্জি কমিশনের যে এক্সআরডিটা ইউজ করছো, যে মডেল, যে কোম্পানির, সেইটাই যে তুমি এখানে এসে আমেরিকাতে বা ইউরোপে গিয়ে পাবা সেটার কোনো গ্যারান্টি নেই। সো স্যারের কথাটা আমি ডাবল ডাউন করবো যে কনসেপ্টটা না জানলে আসলে কোনো লাভ নেই। বেসিক কনসেপ্টটা যদি না জানো, না ওইটা যদি না জানা হয়, অ্যানালাইসিস, এক্সআরডি অ্যানালাইসিস যদি না জানো, তাহলে আসলে সিভিতে লেখা উচিত না। কারণ তোমাকে ট্রেনিং দিবে এখানে, ওরা এই ইনস্ট্রুমেন্ট গুলো তো এমন না যে সেম ইনস্ট্রুমেন্ট, সেম কোম্পানির সেম প্যারামিটারের সেম ভাবে অপারেট করা হয়, সেম ইনস্ট্রুমেন্ট। তো আমার মনে হয় যে এক্সআরডি, পিক অ্যানালাইসিস, ডাটা অ্যানালাইসিসটা জানতে হবে, বা এসিএম এর ক্ষেত্রেও সেম। সেটা হইলে তুমি যদি জানো, সেটা তুমি সিভিতে লিখতে পারো। আর পাইথন আর অরিজিনের ব্যাপারটা যদি বলি,
আমাকে এসে আমি অরিজিনই জানতাম, আমি অরিজিন পারতাম, আমি এক্সেল পারতাম, আমার ফুল থিসিস লেখা ছিল অরিজিন ইউজ করে। আমার প্রফেসর সেটাকে হঠাৎ করে বললো যে, আমার প্রফেসর বললো যে আমরা তো অরিজিন ইউজ করি না, আমরা আরেকটা সফটওয়্যার ইউজ করি, নাম হচ্ছে ইগোর প্রো। এখন আমার সব পুরো থিসিসে সব গ্রাফ সব চার্ট চেঞ্জ করে আমাকে ইগোর প্রো দিয়ে করতে হয়েছে। তো এইখানে স্যারের কথাটা আসলে রাইট যে আমার রিপ্রেজেন্টেশনটা হবে পরে, আমাকে ফার্স্ট জানতে হবে যে আসলে কোথায় যেতে হবে, কি করতে হবে। ঠিক আছে, আমার মনে হয় আমরা অনেক সময় নিয়েছি। আমার মনে হয় আমরা অফিসিয়ালি মানে ফর্মালি প্রোগ্রামটা ক্লোজ করি এখানে। অনেক কোশ্চেন হয়তো থাকবে, কিন্তু স্টিল আমার মনে হয় আমরা এখন মানে এই আপাতত আর কোনো কোশ্চেন একটু পরে বলছি, আমরা প্রোগ্রামটা ক্লোজ করি। কারণ স্টুডেন্ট ব্রাঞ্চে যারা রেকর্ডিং এ আছে তারা রেকর্ডিংটা স্টপ করতে পারো। এরপর আমার কাছে মনে হয় তোমরা যদি ইনফরমেশন